আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের আজকের প্রথম বাংলা ক্লাসে। হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসটা আমরা বাংলা দ্বিতীয় পত্র দিয়ে শুরু করব। তো তোমরা কেমন আছো আমাকে জানিয়ে দাও। এবং আজকে প্রথম ক্লাস আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের বাংলা প্রথম ক্লাস, এবং ক্লাসের হিসাবে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে। সো অনেকক্ষণ তোমরা ক্লাস করেছো। প্রথম ক্লাসটা আমাদের সৈকত ভাই নিয়েছে কেমিস্ট্রির উপর, অ্যান্ড আজকে সেকেন্ড ক্লাস বাংলার উপর নিব ইনশাল্লাহ। তো আশা করি যে আজকের ক্লাসটা যদি ধৈর্য ধরে অল্প সময় যদি আমাকে যদি দিতে পারো, আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে 5 নাম্বার কনফার্ম করাই দিব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে 5 নাম্বার কনফার্ম করাই দিব। ওকে, তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিবা, তাহলে আমি আজকের আলোচনাটা শুরু করতে পারবো। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তোমরা নিশ্চয়ই জানো যে এই টপিকের উপর আমরা আসলে বাহিরের কোনো আলোচনায় যাব না, যে সিলেবাস বোঝানো কোন টপিক থেকে কত মার্ক আসে এগুলো ডেফিনেটলি তোমরা জানো। ফার্স্ট টেস্ট শেষ করে আসছো, এখন সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষা চলতেছে বা টেস্ট পরীক্ষা শেষ। সো এই সময় এসে তোমাকে এগুলো বোঝানোর আসলে আর দরকার নেই, এগুলো তোমরা সবাই জানো। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। ডেফিনেটলি তোমরা সবাই জানো যে আজকের এই টপিকে আমাদের কত মার্ক, ঠিক আছে, আমাদের কতটুকু কত মার্ক আসে। তোমরা কি জানো যে এই টপিকটা থেকে, এই যে আমরা যে পড়লাম আজকে, আমরা যে আজকে পড়াবো, এই টপিকটা থেকে কত মার্ক আসে তোমরা কি জানো? সাউন্ড ওকে, ওকে ফাইন। এই টপিকটা থেকে কত মার্ক আসে তোমরা কি জানো? জানার কথা। কত মার্ক আসে বলো তো ভাইয়া? আমাদের এই টপিক থেকে মার্ক আসে 50। কত মার্ক বলো তো? 50 না, 5 মার্ক। কি বলি, কত মার্ক? 5 মার্ক আসে, তাই না? 5 মার্ক এমন না যে অথবা টথবা দিয়ে থাকবে, এরকম কোনো হিসাব এখানে কিন্তু নাই। সেকেন্ড পেপারে তোমাদের অথবা দিয়ে থাকে। অপপ্রয়োগের ক্ষেত্রে যা আসবে ওইটাই। সো একটা ক্লাস করলেই যদি 5 মার্ক কমন পাও, এর থেকে আর বেশি কি হতে পারে বলো? সো এখন আমি তোমাদেরকে প্রস্তুতিটাকে গুছিয়ে দিতে পারবো, কিন্তু তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে। এবং আমার সাথে থাকতে হলে তোমাদেরকে সবগুলো ক্লাস, প্রথম ক্লাস যেভাবে মনোযোগ, তোমার যেই মনোযোগটা থাকবে প্রথম ক্লাসে, এই মনোযোগ নিয়ে শেষ ক্লাস পর্যন্ত দেখতে হবে। কিন্তু আনফরচুনেটলি আমরা আজকে প্রথম ক্লাসে আমরা অ্যাপ্রক্সিমেট, আমার ধারণা অনুযায়ী হয়তো 2000-এর কাছাকাছি শিক্ষার্থী হয়তো ক্লাস করবে, বা 1500 শিক্ষার্থীর কাছাকাছি ক্লাস করবে। কিন্তু শেষ ক্লাস পর্যন্ত গেলে স্টুডেন্ট সংখ্যা তখন কমে আসবে। আমার একটা অ্যানালাইসিস আমি যদি বলি, তাহলে হয়তো বা 300 পোলাপাইন। তো এখন এত পোলাপাইন এই যে এই জায়গাতে, এখান থেকে এই শুরু থেকে শেষ পর্যন্ত আসতে আসলে তাদের সমস্যাটা হচ্ছে যে তারা ধৈর্য ধরতে পারে না। মানে ধৈর্য ধরে সবগুলো ক্লাস করবে, এটা আসলে পারে না, এটা তাদের পক্ষে আসলে সম্ভব হয় না। তো এই জন্য ক্লাস করার ক্ষেত্রে এটা শুধু বাংলার কথা না, আর বাংলাতে তো আমি তোমার যা ক্লাস হবে ওই ক্লাস আমি তোমাকে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। তোমাকে বাহিরে যাওয়াই লাগবে না। অনেকেই আছে শেষ মুহূর্তে, এখন তুমি আমার ক্লাস করবা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। অনলাইনে আর কোনো ভাইয়ের ক্লাস করা লাগবে না, অফলাইনেও কোনো ভাইয়া আপুর ক্লাস করা লাগবে না, খালি আমার ক্লাস ফলো করবা, এ প্লাস তো পাবাই, এর উপরে পাবা। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তোমরা সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও, তাহলে আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। অনেক শিক্ষার্থী ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওকে, সো ঠিক আছে, আমরা শুরু করে দিই। ক্লাস কি নোট করব নাকি ক্লাসের স্লাইড ডাউনলোড? স্লাইড তো তোমাদেরকে ডেফিনেটলি আমরা দিয়ে দিব। যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসেরই তোমাদেরকে স্লাইড দিয়ে দিব। যাবতীয় যত ম্যাটেরিয়ালস আছে আমরা সকল ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দিব। এবং এরপরে তোমরা ক্লাসে অবশ্যই ব্যাকরণের ক্লাসগুলো নোট করবা, এবং নোট করে তোমরা নিজেদের মতো করে নোট করবা। দরকার হলে ক্লাসের পরে তোমরা সেটা নোট করবা, ক্লাসের মধ্যেও নোট করবা, ক্লাসের পরে দরকার হলে সেটা আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নোট করবা। এবং নোটগুলো তোমরা আমাদের বন্দি পাঠশালার যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপলোড দিবা। ওকে, তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস।
চলে যাচ্ছি পাওয়ার প্লে প্রথম ক্লাস বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে ফাইন, সো চলো আমরা শুরু করে দিই। প্রথমত হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে হচ্ছে যেটা যেখানে প্রয়োগ করা যাবে না, দ্যাট মিন্স ভুল। যেটা অপপ্রয়োগ মানে কি বলতো? অপপ্রয়োগ মানে হচ্ছে যেটা ভুল। ওকে, আর শুদ্ধ প্রয়োগ কি? শুদ্ধ প্রয়োগ হচ্ছে যেটা সঠিক। শুদ্ধ প্রয়োগ মানে কি? যেটা সঠিক। অর্থাৎ বাংলা ভাষায় লেখালেখিতে আমরা যেই ভুলগুলো করে থাকি, এই যে ভুলগুলো, এগুলোকেই বলো অপপ্রয়োগ। আর যে সঠিক শুদ্ধ যেটা, ওটাকে বলো ওটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ। একটা শব্দ সঠিক কিন্তু এই শব্দটা জায়গা ভেদে শব্দটা ভুল হয়ে যেতে পারে, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো এইবার আছে আমরা একটু দেখি আমাদের স্লাইড গুলো আসলে কেমন। সো এরকম আমরা টাইপ ভিত্তিক আলোচনা করব। যেমন এটা হচ্ছে আমাদের টাইপ 1, খুব মনোযোগ দাও তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখন দয়া করে অহেতুক কমেন্ট করবা না, হ্যাঁ? তাহলে মানে যারা সিরিয়াস তাদের মোডটা নষ্ট হয়ে যাবে এবং আমারও মোড নষ্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এরকম টাইপ ভিত্তিক আলোচনা করব। তো একটা টাইপে একটা উদাহরণ দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা উদাহরণ যে রহিম সাহেব বিয়েতে ... আমন্ত্রিত। এখন এই টাইপে এই যে গ্যাপটা আছে, এই যে ডট আছে, এইখানে কোনটা বসবে? তোমাদের কাজ হচ্ছে তোমরা যখনই নতুন কোনো টাইপ আসবে তোমরা কমেন্ট করে দিবা যে ক বসবে নাকি খ বসবে। অর্থাৎ এটা আমি অপশন দিয়ে দিয়েছি তোমার বোঝার সুবিধার্থে। অর্থাৎ এখানে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে। এখন তুমি কোনটাকে চুজ করবা, কোনটা সঠিক। এখন এইটা আর এটার ভিতরে পার্থক্য কি আমরা সেই জিনিসটা জানবো এবং এখানে আসলে কোনটা বসতে পারে সেটা আমরা ফাইনাল করব। এরকম আমাদের আজকের ক্লাসে প্রায় 50টা টাইপ আমরা এক ক্লাসে শেষ করব। কয়টা টাইপ? 50টা টাইপ। তাহলে টাইপ ভিত্তিক আসবে, কথা কি বুঝতে পারছো? টাইপ ভিত্তিক আমাদের আলোচনা আসবে টাইপ 1, এরপর হচ্ছে এই টাইপের ভিতরে কি আছে, এরপর আমরা আরেকটা বাক্য। অর্থাৎ এখানে তোমার বাক্য থাকবে আর এখানে কোনটা সঠিক কোনটা ভুল সেটা হবে। উদাহরণটা এখানে দেওয়া থাকবে। কথা কি বুঝাতে পারছি? ফাইন, ওকে। তো এবার আমরা শুরু করি আমাদের ক্লাস। এবার আসো আমরা একটু দেখি যে এইখানে কোনটা আসলে সঠিক। রহিম সাহেব বিয়েতে আমন্ত্রিত। ওকে ওকে, এটা না বন্ধ করো। ওকে, এবার আসো আমরা একটু দেখি যে রহিম সাহেব বিয়েতে আমন্ত্রিত। ওকে, এখন এইখানে কোনটা আসলে সঠিক হবে? এটা নিয়ে যাও না। ওকে, চলো শুরু করি। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো এখানে আছে, দেখো সপরিবার। হ্যাঁ, এখন দেখো এই যে সপরিবার যেটা আছে এখানে দুইটা বানানের ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা একটু জানার জন্য প্রথমত চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ, খেয়াল করো যে এইখানে শয়ের নিচে বফালা নাই আর এইখানে শয়ের নিচে বফালা আছে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এবং এই জিনিসগুলো যে শুধু পরীক্ষার জন্য সেটা না, পরীক্ষার বাহিরেও এই জিনিসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। পরীক্ষার বাহিরেও এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং পরীক্ষা ছাড়াও এই জিনিসগুলো তোমরা যখন লেখালেখি করবা তখন এগুলো দেখবা যে অনেক কাজে লাগে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে দুইটা শয়ের নিচে পার্থক্য আছে। এই স মানে কি খেয়াল করে দেখো, এই যে এই স মানে হচ্ছে নিজ। নিজ যেমন আমরা বলি স্বদেশ, আমরা বলি কি স্বদেশ। তাহলে স্বদেশ মানে কি নিজ দেশ, স্বদেশ বলে না? হ্যাঁ, তাহলে এইটা কি স্বদেশ। আচ্ছা এখন খেয়াল করে দেখো, আর এই স মানে কি? এই স বসে যখন সহ বুঝায়। কি বুঝায় বলো তো? যখন কি বুঝাবে? সহ বুঝাবে। তাহলে এখন রহিম সাহেবকে আমি যদি বিয়েতে দাওয়াত দিই তাহলে কি রহিম সাহেবকে বলি যে রহিম সাহেব আপনি নিজের পরিবার নিয়ে আমন্ত্রিত, এটা বলি? নাকি বলি যে রহিম সাহেব আপনি পরিবার সহ আসেন? এখন রহিম সাহেব কি করিম সাহেবের পরিবার নিয়ে আসবে? ডেফিনেটলি না। রহিম সাহেব ডেফিনেটলি রহিম সাহেবের পরিবার নিয়ে আসবে, কোনো ডাউট আছে? না। তাহলে আমরা বুঝাচ্ছি রহিম সাহেব আপনি পরিবার সহ আমন্ত্রিত, আপনি তো আসবেন, আপনি পরিবার সহ আসবেন। তাহলে এখানে সঠিক হচ্ছে এটা ভুল, কারণ এইটা যখন অর্থ হবে তখন বুঝাবে নিজ পরিবার। বুঝছো? এটা যখন অর্থ হবে তখন বুঝাবে কি বলতো? নিজ পরিবার। ওকে গুড, অলরেডি আমাদের সাথে 1900 শিক্ষার্থী নাকি ওকে জয়েন করেছে। আচ্ছা তাহলে বুঝতে পারছো কটা হচ্ছে সঠিক? হ্যাঁ, তবে এটা ভুল না, এইখানে ভুল, মানে এটা ভুল না। ধরো আমি যদি বলি সপরিবার তার মানে কি নিজ পরিবার, আর নিজ পরিবার অর্থে ব্যবহৃত হয় না। ওকে আচ্ছা গুড। এরপর দেখো টাইপ 2, ভারত ব্রিটিশদের ছিলেন বলেই তারা যুদ্ধ করেছিল। তাহলে দেখো তো ভারত ব্রিটিশদের কি হবে এখানে? এখন এখানে অনেকগুলো বানান আছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া
এখানে কোন বানানটা আসলে সঠিক আর কোন বানানটা ভুল এটা আমি কিভাবে বুঝবো? অনেকের প্রশ্ন যে ভাইয়া এইখানে কোন বানানটা সঠিক আর কোন বানানটা ভুল, এইটা আমি এক্স্যাক্টলি এটা আমি কিভাবে বুঝবো? এবার খেয়াল কর, মনে রাখবা আমরা প্রায় সময় বলে থাকি আয়ত্তাধীন। আমি একটা একটা বানান তোমাকে বুঝাই। আয়ত্তাধীন বানানটা ভুল। কেন ভুল? দেখো, যখন আমি এইভাবে যখন লিখি আয়ত্ত, তখন দেখো আয়ত্ত যোগ অধীন। এখন দেখো তো আয়ত্ত মানে যেটা, অধীন মানে সেটা না। বলো আয়ত্ত আর অধীন দুইটা মানে দুইটার অর্থগত দিক থেকে কোনো পার্থক্য আছে? না। ধরো আমি যদি বলি এই এই পাওয়ার প্লের সকল স্টুডেন্ট আমার অধীনে, ভুল নাই। আমি যদি বলি পাওয়ার প্লের সকল স্টুডেন্ট আমার আয়ত্তে, তাও ভুল নাই। মানে আয়ত্ত মানে অধীন, অধীন মানে আয়ত্ত। তাহলে এই দুটোকে একসাথে ব্যবহার করা যাবে না। দুটো শব্দ যখন একই অর্থ প্রকাশ করে তখন দুইটা শব্দকে একসাথে ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে ডেফিনেটলি আমি ব্যবহার করবো আয়ত্ত অথবা আমি ব্যবহার করবো অধীন। তাহলে এইখানে ভুল আছে, তাহলে আমাকে লিখতে হবে আয়ত্ত, আমাকে লিখতে হবে অধীন। এখন প্রশ্ন, তাহলে ভাই অধীনস্থ বানান কি ভুল? হ্যাঁ 100% ভুল। কেন ভুল নয়? কেন ভুল নয়? দেখো ভাইয়া, যেখানে অধীন বললেই হয়ে যাচ্ছে, অধীন বললেই যেখানে হয়ে যাচ্ছে সেখানে দন্ত সহ স্থ যুক্ত করার দরকার আছে? এখন দন্ত সহ স্থ কখন যুক্ত করি একটু বুঝো। দেখো, যখন আমরা মুখস্থ বলি, মুখস্থ, এখন দেখো মুখের সাথে স্থ যুক্ত হয়েছে, মানে মুখস্থ মানে যেটা মুখের মধ্যে থাকে, সহজ কথা মানে যেটা একেবারে মুখের সাথে লেগে থাকে। ঠোঁটস্থ মানে একেবারে যেটা ঠোঁটের আগায় থাকে, মানে মধ্যে অর্থে সাধারণত আমরা এটা বুঝাই, মধ্যে অর্থে। এখন দেখো তো অধীনস্থ মানে কি? অধীনের মধ্যে। এখন বললো ভাইয়া হ্যাঁ অধীনের মধ্যে হইতো না রে বোকা, অধীনের মধ্যে। অধীন মানেই তো মানে মধ্যে আছে, অধীন শব্দটাই তো মধ্যে, মানে যে আমার মধ্যে আছে, আমার কন্ট্রোলের মধ্যে আছে। এই জন্য এখানে অধীনস্থ বানানটা অহেতুক এই দন্ত সহ স্থ যুক্ত করার দরকার নাই। তাহলে আমরা এই এখানে চারটা বানান, একটা হচ্ছে আয়ত্তাধীন আর একটা হচ্ছে অধীনস্থ, এই দুটো বানান ভুল। আমাদেরকে 1 নাম্বার লিখতে হবে আয়ত্ত অথবা 2 নাম্বার লিখতে হবে অধীন, যে কোনো একটা ব্যবহার করব। তাহলে এই ক গুচ্ছটা হচ্ছে ভুল। তাহলে টাইপ 2 আমাদের ক্লিয়ার। চলো আমরা চলে যাই টাইপ 3 তে। টাইপ 3 তে বলছে আপনাকে আজকে অনুষ্ঠানে, বলছে স্বাগত, সুস্বাগত, স্বাগতম। খেয়াল করো, দেখো এখন আমরা অনেক সময় বলি স্বাগতম, আমরা বলি না স্বাগতম, সুস্বাগত। এখন আসো একটু পূর্বের কথা বলি। এই স্বাগতম শব্দটা, ধরো আমি যদি বলি স্বাগতম, আমি যদি বলি স্বাগতম, তাহলে দেখো তো এই শব্দটাকে আমি যদি বিশ্লেষণ করি, একটু খেয়াল করো, তাহলে সুযোগ আগতম, তাই না? এরকম। এখন কথা হলো ভাই আগতম কি? আচ্ছা বলো তো, আগতম বলে কোনো শব্দ আছে ইতিহাসে? মানে না, আগতম না। হ্যাঁ হতে পারে শব্দটা আগতম, হতে পারে শব্দটা কি আগত। তাহলে কি হবে? সুযোগ আগত। কি হবে বলো? সুযোগ আগত। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কি হবে বলতো? সুযোগ আগত। এখন সুযোগ আগত যদি হয় তাহলে বানানটা হবে স্বাগত, নট স্বাগতম। তাহলে আগতম কোনো শব্দ নাই, এই জন্য স্বাগতম শব্দটা ভুল। আগতম না, শব্দটা হচ্ছে আগত। তাহলে আগত হলে হবে কি? স্বাগত। এই বানানটাই সঠিক। এখন বলবো ভাইয়া তাহলে স্বাগত যদি সঠিক হয় তাহলে সুস্বাগত, এটাতে সমস্যা কি? এটাতে সমস্যা আছে। দেখো কোন একটা শব্দ, স্বাগত শব্দের অর্থ হইতে কি? অভ্যর্থনা, কাউকে অভ্যর্থনা জানানো। এটা তো এটা এটা কি নেতিবাচক শব্দ? ডেফিনেটলি না, এটা কিন্তু অলরেডি ইতিবাচক শব্দ। তাহলে এটার সাথে শুধু শুধু সুযুক্ত করার দরকার নাই তো। এখন প্রশ্ন যে ভাই তাহলে সুযুক্ত করলে কি ভুল হয়? না বাবা, আমি তো সেটা বলি নাই। আমি কি বলছি সুযুক্ত না? ধর আমি বললাম খবর, আচ্ছা ঠিক আছে, তো খবর ভালো হইতে পারে খারাপ হইতে পারে, তাহলে খবর যখন ভালো হবে তখন আমি বলবো সুখবর। তাহলে সুস্বাগত বলা তো দরকার নাই, স্বাগত তো অলরেডি ইতিবাচক শব্দ। সররে কেউ স্বাগত জানায়? ডাকাতরে কেউ স্বাগত জানায়? ছিনতাইকারীরে কেউ স্বাগত জানায়? তাহলে এটা অলরেডি পজিটিভ শব্দ, এই জন্য এটার সাথে সুযুক্ত করার দরকার নাই। কিন্তু খারাপ এই শব্দটা ভালো হইতে পারে, খারাপ সংবাদ হইতে পারে, ভালো সংবাদ হইতে পারে, এই জন্য এটার সাথে সুযুক্ত করে দিলাম, শেষ। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কটা হচ্ছে আমাদের এখানে টাইপ ক হবে। তাহলে আপনাকে আজকের অনুষ্ঠানে এটা কি হবে বলতো? আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ আচ্ছা, এইবার আসো আমরা একটু যাই টাইপ 4। বলছে চোরটি মাল শুদ্ধ ধরা পড়েছে, এরপর বলছে বমাল শুদ্ধ ধরা পড়েছে। ঠিক আছে? আচ্ছা এইবার বলো কোনটা সঠিক বলো। দেখো চোরটি মাল শুদ্ধ ধরা পড়েছে, চোরটি বমাল শুদ্ধ ধরা পড়ছে, বলো তো কোনটা সঠিক হবে? চোরটি মাল শুদ্ধ ধরা পড়েছে, এরপর হচ্ছে চোরটি বমাল শুদ্ধ ধরা পড়েছে। এখন বলো কোনটা সঠিক? এবং এই জিনিসগুলো যে শুধু বলো কোনটা সঠিক হবে? কোনটা সঠিক উত্তর করো। আচ্ছা
ভাইয়া স্কিন ব্লাড দেখে না রে বাবা, ব্লাড দেখানোর কোনো সুযোগই নাই, সবকিছু ঠিকঠাক দেখাবে। আচ্ছা এবার আসো দেখো, ধরো চোর মানে এটা দ্বারা বোঝাচ্ছে চোর মাল সহ ধরা পড়ছে। এখন দেখো মাল শুদ্ধ, শুদ্ধ মানে কি সহ, তাহলে এটা ঠিক আছে। এখন এখানে তুমি দিলা শুদ্ধ, তাহলে মাল শুদ্ধ বললেই তো হয়, তাহলে ব যুক্ত করার কি দরকার আছে? এই যে একজন বলছে বমাল শুদ্ধ, না রে জান্নাতুল শাহিন, ঠিক আছে ওকে। তাহলে দেখো এই যে যখন আমি বলছি মাল শুদ্ধ মানে কি মাল সহ, দেখো আমি যদি বলি মাল শুদ্ধ তার মানে কি মাল শুদ্ধ মানে কি মাল সহ, তাই না? মানে চোর মাল সহ ধরা পড়ছে, তাহলে মাল সহ এটাই তো, তাহলে আবার ব যুক্ত করার দরকার আছে নাই, মানে বমাল শব্দের অর্থ হচ্ছে মাল সহ। তাহলে দেখো বমাল মানে কি, বমাল মানে হচ্ছে মাল সহ, মাল সহ। আবার আমি যদি বলি মাল শুদ্ধ, খেয়াল করে দেখো, আবার আমি যদি বলি মাল শুদ্ধ, তাহলে দেখো তো মাল শুদ্ধ বললেও কি হবে, এটার অর্থ মাল সহ, তাহলে হবে না, এই জন্য লিখতে হবে মাল শুদ্ধ। বমাল শুদ্ধ লেখা করা যাবে না, অর্থাৎ ব আর শুদ্ধ একসাথে ব্যবহার করা যাবে না। ফাইন, আচ্ছা গুড, বুঝতে পারছো? এইবার আসো এরপর আমরা একটু যাই, এরপর হচ্ছে টাইপ 5। আজ সূর্য উদয় হয়ে মানে এখানে কি হবে, সূর্য উদয় হয়ে মানে উদয় হয়নি নাকি উদিত হয়নি বলতো? বলতো ব মানে হচ্ছে সহ, মানে বমাল মানে হচ্ছে মাল সহ, আবার মাল শুদ্ধ মানে হচ্ছে মাল সহ, এই জন্য ব আর শুদ্ধ একসাথে বসবে না, হয় বমাল না হলে মাল শুদ্ধ। এখন এই কনসেপ্টটাতে একটু ঝামেলা আছে। এই কনসেপ্টটাতে ঝামেলা কি, মনে রাখবা সাধারণত যদি ভার্বের আগে মানে বিশেষণ হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে ইত প্রত্যয় যুক্ত শব্দ হবে, ইত প্রত্যয়। তাহলে দেখো তো উদয় উদিত, তাহলে কি হবে বলতো, এখানে ইত প্রত্যয় আছে না, উদ্যোগ ইত, তাহলে ইত প্রত্যয় আছে, সো এইটা রাইট অ্যান্সার। তাহলে কি হবে, আজ সূর্য উদিত হয়নি, নাকি বলবো আজ সূর্য উদয় হয়েছে, না, বুঝতে পারছো? আচ্ছা এইবার আসো আমি তোমাদেরকে একটা লাইন বলি। আমি বললাম যে বিধি, বিধি বিধি মানে নিয়ম, বিধি, খেয়াল করো একটু। ধরো আমি যদি বলি যে এখানে লিখি যে বিধি কি ভাই, ওকে, ধরো আমি যদি বলি বিধি লঙ্ঘন হয়েছে, বিধি লঙ্ঘন হয়েছে নাকি বিধি লঙ্ঘিত হয়েছে, বলো তো কোনটা উত্তর করবা? বিধি লঙ্ঘন হয়েছে নাকি বিধি লঙ্ঘিত হয়েছে, কোনটা উত্তর করবা? বুঝো, বুঝে উত্তর করো। বিধি, একটু মনোযোগ দাও, কেউ যদি না বুঝো, এত পোলাপাইন বুঝতেছে তুমি বুঝতেছো না, ডেফিনেটলি তোমার একটা প্রবলেম হচ্ছে, আর তোমাকে কি করতে হবে, তোমাকে একটু ভালো করে মনোযোগ দিতে হবে, পুরো মনোযোগ। ওকে, তাহলে দেখো, তাহলে বুঝতে পারতেছো এই যে হয়েছে ক্রিয়াকে মডিফাই করার জন্য কি হবে, লঙ্ঘিত হবে। কি হবে বলতো, লঙ্ঘিত, ইত প্রত্যয়যুক্ত শব্দ হবে। গুড, তাহলে কি হবে, বিধি লঙ্ঘিত হয়েছে, সূর্য উদিত হয়েছে। একই টাইপের অনেকগুলো প্রবলেম আমাদের পরীক্ষাতে আসে, যেমন তার ব্যবহার দেখে আমি, এবার বলো, আশ্চর্য হলাম নাকি আশ্চর্যজনিত হলাম, বলো তো? এখন বলো, তার ব্যবহার দেখে আমি কি আশ্চর্য হলাম না নাকি আমি আশ্চর্যজনিত হলাম, বলো তো? তার ব্যবহার দেখে আমি কি আশ্চর্য হলাম নাকি আমি আশ্চর্যজনিত হলাম? ভেরি গুড, কি হবে? তাহলে এখন কি ওই যে হলাম ক্রিয়াকে মডিফাই করতেছে না? তাহলে দেখো তো বাবা, যদি ক্রিয়াকে যদি মডিফাই করে তাহলে কি মানে আশ্চর্য হবে না? আশ্চর্য তো নাউন, লঙ্ঘন এটা নাউন, লঙ্ঘিত এটা বিশেষণ, ঠিক আছে? সূর্য উদয়, উদয় নাউন, উদিত এটা বিশেষণ হিসেবে কাজ করে। তাহলে ডেফিনেটলি এখানে কি হবে, যে আশ্চর্যজনিত এটাই হবে। তাহলে তার ব্যবহার থেকে আমি আশ্চর্যজনিত হলাম, কি হলাম, আমি আশ্চর্যজনিত হলাম। তাহলে খেয়াল করে দেখো, বিধি লঙ্ঘিত হয়েছে, মানুষ আশ্চর্যজনিত, আশ্চর্য না, আশ্চর্যজনিত হলাম। কথা কি বুঝতেছ? সূর্য উদয় হয় না, কি হবে, সূর্য উদিত হবে। এইরকম অনেকগুলা কনসেপ্ট আছে, একটা দুইটা কনসেপ্ট না। যেমন দেখো, তার সাথে গোপন কথা আছে না গোপনীয় কথা আছে, বলো তো? দেখো তার সাথে গোপন কথা আছে। এখন বলো, কথাকে মডিফাই করার জন্য দেখো, তুমি খেয়াল করে দেখো, গোপন এটা কিন্তু নাউন, দেখো গোপন। এখন এই যে দেখো গোপন এটা কিন্তু নাউন, কিন্তু এইটা ক্ষেত্র বিশেষ, এটাকে যখন তুমি মডিফাই করবা, এটাকে মডিফাই করার জন্য প্রত্যয় যুক্ত করতে হবে। তাহলে গোপনের সাথে যদি প্রত্যয় যুক্ত করে তাহলে কি হবে, গোপনীয় কথা।
তাহলে এটাই সঠিক, কি হবে? গোপনীয় কথা। তাহলে তোমার সাথে গোপনীয় কথা আছে। এইরকম অনেক কনসেপ্ট আছে, যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি এ কথা প্রমাণ হয়েছে, আচ্ছা বলো তো, আমি যদি বলি যে এ কথা প্রমাণ হয়েছে, এটা কি সঠিক? মনে রাখবা ক্রিয়ার আগে ওই যে আমরা একটু আগে ইত প্রত্যয় যুক্ত করলাম, তাহলে এই কথা প্রমাণিত হয়েছে ওই যে আগের কনসেপ্টের সাথে। প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়েছে, বলো কোনটা উত্তর করবা? এই কথা প্রমাণ হয়েছে আর এই কথা প্রমাণিত হয়েছে, বলো তো কোনটা উত্তর করবা? এই কথা প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়েছে? একটু কমেন্ট করো, কমেন্ট করলে জিনিসটা মাথায় গেঁথে যাবে। তাহলে বুঝতে পারতেছো কি হবে? এই কথা প্রমাণিত হয়েছে, এই যে ইত প্রত্যয় যুক্ত করতে হবে। তাহলে গোপনীয় কথা, গোপন কথা না, কি হবে? গোপনীয় কথা। কি হবে? গোপনীয় কথা। দেখো টাইপ 8 দেখো, তাহলে টাইপ ওই 7 নাম্বার টাইপ পর্যন্ত আমরা বুঝলাম। এইবার আসো এই টাইপটা একটু দেখো তো, টাইপ 8। টাইপ 8 বলা হচ্ছে তোমার সাথে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। এখন বলো সড়ক দুর্ঘটনা, বলো এখানে কোন বানানটা সঠিক? এটা যদি আমাদের বানানের নিয়মে, আমরা যখন বানানের নিয়ম পড়বো তখন এই কনসেপ্টটা আমাদের আসবে। তবু তোমরা একটু বলো তো, এই যে এখন অনেকেই ভুল করতেছো। আচ্ছা নোটের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আগে পড়াটা বোঝা, কজ এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিব, পরেও চাইলে নোট করতে পারবা, বাট আগে ক্লাসের কনসেপ্টটা বুঝো। একবার নোটের জন্য সময় দাও, আবার ক্লাসের জন্য সময় দাও। গুড, আচ্ছা ভেরি গুড। এখন ভাইয়া খেয়াল করে দেখো তো, এখানে দেখো প্রথমত হচ্ছে এই দু বানান কখন দীর্ঘকার হবে, দু বানান কখন রস্যকার হবে, এটা বুঝতে হবে। দেখো দু বানান দীর্ঘকার হবে যখন দূরত্ব বুঝাবে। তখন কি বুঝাবে? যখন দূরত্ব বুঝাবে। কথা কি বুঝতে পারছো? যখন কি বুঝাবে? দূরত্ব বুঝাবে। দূরত্ব, যেমন খেয়াল করো দূরত্ব, হ্যাঁ দূরতম, ওই যে আছে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, তাহলে দূরতম, দূরবর্তী, তখন কি হবে? তখন কি হবে? দীর্ঘকার হবে। কিন্তু মানে দূরত্ব বুঝায় না, এই জায়গাতে তুমি রস্যকার দিবা। এখন বলো দুর্ঘটনা কি মানে দূরের ঘটনা বুঝায়? বলো তো, এই যে যারা উত্তর করছো সবার উত্তর ভুল, সবাই দীর্ঘকার দিছো। কিন্তু দীর্ঘকার কখন বসে? দয়ের সাথে দীর্ঘকার বসে যখন ডিস্টেন্স বুঝায়। এখন দুর্ঘটনা মানে কি দূরের ঘটনা? বলো তাহলে এইখানে কি হবে বলো তো? এইখানে হবে দয় রস্যকার, তাহলে কি হবে? দুর্ঘটনা। বুঝছো কথা কি? বুঝছো? ভেরি গুড। তাহলে দুর্ঘটনা হবে। হ্যাঁ আমরা বলি না যে আমরা বলি যে মানে দু দিয়ে অনেক খারাপ জিনিস বুঝায় না, এখন দুর্ঘটনা। গুড, তাহলে বুঝতে পারছো? তাহলে এইটা, এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে, এটা থেকে পরীক্ষাতে কি আসে? অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি এইটা আমাদের পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে এই কনসেপ্টটা থেকে, এবং অ্যাডমিশনে গেলেও তোমরা দেখবা যে এখান থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন পাবা। গুড, তাহলে বুঝতে পারছো? এরপর আসো আমরা একটু টাইপ 9 দেখি। ওই যে এইটাও আমরা পড়ে আসছি। দেখো এখানে কি হবে? অপমান হওয়ার ভয় নেই নাকি অপমানিত হওয়ার ভয় নেই? তাহলে দেখো কথা যদি প্রমাণিত হয়, কথা যদি প্রমাণ না হয়, যদি প্রমাণিত হয়, তাহলে অপমান কি হবে বলতো? অপমান হলে অপমান হবে কি? অপমানিত। অপমান কি হবে? অপমানিত। তাহলে প্রমাণিত, অপমানিত। তাহলে এইখানে কি হবে বলতো? অপমানিত। এখানে কি হবে? অপমানিত। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ভাইয়া কমেন্ট দেখেন না? দেখি, কিন্তু কত কমেন্ট পড়বো? হাজার হাজার। এই যে একজন বলছে দুঃসংবাদ, এখন দুঃসংবাদ মানে কি? দূরের সংবাদ না, তার মানে দুঃসংবাদে কি হবে? রস্যকার হবে। হ্যাঁ গুড, ওকে। আচ্ছা এইবার যদি বুঝো তাহলে আসো, তাহলে এখানে কি হবে? অপমানিত হবে। ওকে, আচ্ছা টাইপ 10 এটা আমরা পড়ছি, সত্য কথা প্রমাণ। এবার বলো তো, এটা পড়ছি না? সত্য কথা প্রমাণ, প্রমাণ হোক নাকি প্রমাণিত হোক? বলো সত্য কথা প্রমাণ হোক নাকি প্রমাণিত হোক? তো বুঝতে পারতো সত্য কথা প্রমাণিত হোক, প্রমাণিত হোক। ওকে, আচ্ছা এইবার আসো, এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে যে দুপুরে আকণ্ঠ, মানে আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম অথবা কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম,
কিংবা দুপুরে আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম। এখন বলো তো কোনটা হবে, বলো তো কোনটা হবে এখানে। এখন আসো আমি তোমাকে একটু বুঝাই। আমরা অনেক সময় বলি যে আকণ্ঠ পর্যন্ত, এখন এই আকণ্ঠ পর্যন্ত এটা বললে ভুল হবে। কেন এটা বললে ভুল হবে? আকণ্ঠ পর্যন্ত এটা বললে ভুল হবে। দেখো আকণ্ঠ মানে কি, এই যে জাস্ট এইটার অর্থ যদি ধরো আকণ্ঠ, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। আচ্ছা আকণ্ঠ মানেই যদি কণ্ঠ পর্যন্ত হয়, তাহলে এরপর কি আবার এই পর্যন্ত আনার দরকার আছে? বলো তো, আবার কি তুমি কি এই পর্যন্ত শব্দটা আবার আনবা? 100% আনবা না। আবার তুমি যদি বলো কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, তাহলে তো ঠিক আছে। অর্থাৎ মনে রাখবা এই যে আকণ্ঠ শব্দের ভিতরে এই আটা, এটা অর্থই হচ্ছে পর্যন্ত। তাহলে আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত হলো আবার আনবা না। তাহলে যদি আকণ্ঠ লিখো তাহলে পর্যন্ত আসবে না, যদি পর্যন্ত আনো তাহলে আসবে না। তাহলে আমাদের শুদ্ধ হবে, হয় লিখতে হবে দুপুরে আকণ্ঠ ভোজন করলাম, কিংবা দুপুরে কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, এই দুটো লিখতে হবে। এইটা লেখা যাবে না, এটা লিখলে ভুল হবে। এইটা লেখা যাবে না, এইটা লিখলে ভুল হবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে, হয় আকণ্ঠ না হলে কণ্ঠ পর্যন্ত। ওকে, এইবার আসো টাইপ 12। ইক্ষুর চারা বপন করতে হবে নাকি ইক্ষুর চারা রোপণ করতে হবে? বলো তো, ইক্ষুর চারা বপন করতে হবে নাকি ইক্ষুর চারা রোপণ করতে হবে? দেখবা যে এই কনসেপ্ট গুলো থেকে পরীক্ষাতে হুবহু প্রশ্ন আসতেছে। ভাইয়া নোট করবো, জোবাইর হোসেন, পারলে নোট করো, সমস্যা নাই তো। আর যদি না পারো তাহলে ক্লাস বুঝো, পরে নোট করো, কারণ এটার পিডিএফটা, এই পিডিএফটা তোমাদেরকে একেবারে ক্লাসের পরেই দিয়ে দেওয়া হবে। গুড। তাহলে এইটা কি হবে বলো তো, এটা কি হবে? ইক্ষুর চারা কি বপন নাকি রোপণ? গুড। তাহলে এইটা কি হবে বলো? এটা অনেকেই পারতেছো না, এটা অনেকেই পারতেছো না, বলো তো। আচ্ছা, বানানটা আসলে বপন না, বানানটা হবে রোপণ। কি হবে? রোপণ হবে। কি হবে বলো তো? রোপণ হবে। বানানটা কি হবে? রোপণ হবে। তাহলে ইক্ষুর চারা রোপণ হবে। ওকে, ইক্ষুর চারা রোপণ। আচ্ছা, এইবার এখানে এইটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, বীজ হয় বপন, আর চারা হয় রোপণ। বীজ বপন করে, চারা রোপণ করে। ওকে, আচ্ছা এইবার আসো, দেখো এখানে হচ্ছে যে সমকালীন পরিস্থিতিতে এই নিয়ম করা ঠিক হয়নি, কিংবা সমকালীন সময়, যেটাই বলো। এখন দেখো ভাই একটু খেয়াল করো। হ্যাঁ গুড। তাহলে বীজের ক্ষেত্রে বপন, চারার ক্ষেত্রে রোপণ। এবার আসো কালীন শব্দের অর্থ কি, এটা একটু বুঝো। আমরা অনেক সময় বলি না, যে আমরা বলি যে ক্লাস চলাকালীন, ধরো আমি এই উদাহরণটাই দিই, ক্লাস চলাকালীন, ঠিক আছে, ক্লাস চলাকালীন সময়। এখন এটা বুঝতে হবে। দেখো কালীন শব্দের অর্থ কি? কালীন শব্দের অর্থ হচ্ছে সময়। কালীন মানে কি? মানুষ বলে না এককালীন, হ্যাঁ, তাহলে এই কালীন মানে কি? কালীন মানে সময়। আচ্ছা দেখো তো, কালীন মানে যদি সময় হয়, তাহলে এইখানে এই সময় শব্দটা কি যুক্ত করার আবার দরকার আছে? না। মনে রাখবা কালীন আর সময় কখনোই একসাথে বসে না, দুনিয়া উল্টে যাবে, এরা কখনো একসাথে বসতে পারে না। এরা একসাথে বসলেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কারণ কালীন মানে সময়, সময় মানে কালীন। তাহলে সময় আর কালীন যেহেতু একই জিনিস, তাহলে সময়ের সাথে কালীন বসতে পারে না। কথা কি বোঝা গেছে? তাহলে খেয়াল করে দেখো, বসাতে হবে এইটা, ঠিক আছে। তাহলে যদি বলে ক্লাস চলাকালীন সময়, এটাও ভুল। যদি বলে ক্লাস চলাকালীন সময় হর্ন বাজানো নিষেধ, এটা ভুল। লিখতে হবে ক্লাস চলাকালীন হর্ন বাজানো নিষেধ। কিংবা এখানে বলতে হবে সমকালীন পরিস্থিতিতে এই নিয়ম ঠিক হয়নি, তাহলে সমকালীন সময় বলা যাবে না, সমকালীন বলতে হবে। কালীন আর সময় কখনোই একসাথে বসে না। কেন বসে না ভাইয়া? কারণ কালীন মানে সময়, সময় মানে কালীন, দুইটা একই অর্থ প্রকাশ করে। একই রকম অর্থ দিলে এটা ব্যবহার করা যায় না, ঠিক আছে। নোট তো তুমি করবাই, নোট করে কি সময় নষ্ট হবে? সময় কেন নষ্ট হবে? যদি ক্লাসের মধ্যে যদি নোট করতে পারো, অনেকে আছে নোট করে ক্লাসে, চাইলে সেটা করতে পারো, নাইলে পরে নোট করবা, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তখন কম সময়ে নোট করে ফেলতে পারবা, কম সময় নোট করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি।
এখন বলো এখানে কোনটা সঠিক? সেম ফরম্যাট, সেম নিয়ম পড়াইছি, একই জিনিস। আমি কিন্তু বেশি বড় ক্লাস নিই না, এটা আমি নিবও না, আমার পক্ষে এটা সম্ভব না, এটা আমি পার্সোনালি এটা আমার পছন্দও না, আমি নিইও না। তো আমার ক্লাস যদি একেবারে কখনো যদি বেশি হয় তাহলে আমার ক্লাস হবে সর্বোচ্চ 1.5 ঘন্টা। তো এইটার ভিতরে যদি আমার যদি ক্লাস আমি 20টা ক্লাস আমি 20টা ক্লাসে শেষ করব, আমার দরকার নাই আমি 30টা ক্লাসে শেষ করব, আমার লাগলে আমি 40টা ক্লাসে শেষ করব। ক্লাসের সংখ্যা বেশি হোক কিন্তু ক্লাসের ডিউরেশন আমি করি না। আর তাছাড়া অন্য জিনিস তুমি অন্য জায়গাতে অনেক ঝামেলা করে পড়াবে, আমি তোমাকে খুব ইজি ওয়েতে ওইটা পড়াই দিব। অন্য জায়গায় যেটা পড়তে তোমার আধা ঘন্টা লাগবে আমি তোমাকে সেটা 10 মিনিটে পড়াবো, ঠিক আছে? তোমার সময় যেটা লাগবে না, বেহুদা কোনো জিনিস আমি পড়াই না, যেটা আসবে না, যেটা দরকার নাই। তোমার বেসিক ক্লিয়ার করার জন্য, তুমি প্রশ্ন সলভ করার জন্য যা যা তোমার জানা দরকার আমি ওই জিনিসগুলোই তোমাকে পড়াই দিব, এর বেশি না। তাহলে বুঝতে পারতেছো কালীন আর সময় যদি একসাথে না বসে তাহলে তৎকালীন সময় এটা ভুল, তাহলে লিখতে হবে তৎকালীন অথবা লিখতে হবে সেই সময়। এখন যদি এটা বলো তৎকালীন দ্রব্যের দাম কম ছিল হবে, আবার যদি এটা বলো সেই সময় দ্রব্যের কম ছিল, মানে তৎকালীন বলতে আগে, সেই সময় মানে আগের কালে, হ্যাঁ ঠিক আছে? তাহলে তৎকালীন হবে অথবা সেই সময় হবে। গুড গুড, এই যে দেখছো তোমরা সবাই পারতেছো। এইবার আসো এইখানেও ওই একই রকম কনসেপ্ট, একই রকম কনসেপ্ট, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, ইদানিং আরেকটা জিনিস মনে রাখবা, ইদানিং বানানে কিন্তু দীর্ঘিকার বসে, হ্যাঁ রসিকার দেওয়া থাকে, এটা কিন্তু ভুল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা ইদানিং মানে কি? ইদানিং শব্দটা একটা কাল না? ইদানিং এটা কি একটা সময় না, এটা একটা কাল না? ধরো আমি যদি বলি যে ইদানিং আমার অনেক ক্লান্তি লাগে, ইদানিং ছেলেমেয়েরা পড়াশোনা করে না, তার মানে ইদানিং মানে কি? ইদানিং মানে হচ্ছে চলমান সময় বা চলমান কাল বলা যায়। এখন দেখো তো ইদানিং শব্দটাই তো একটা কাল। এরকম আরেকটা কনসেপ্ট আছে তোমাদেরকে একটু বলাই, যদি ধরো আমি যদি বলি যে সম্প্রতিকাল, এই যে সম্প্রতিকাল এটাও ভুল। কেন এটা ভুল? কারণ সম্প্রতি মানেই কিন্তু কাল। আচ্ছা সম্প্রতি মানে কি খেয়াল করো, আমি যদি বলি যে সম্প্রতি, এই সম্প্রতি মানে কি? এই সম্প্রতি মানে হচ্ছে চলমান কাল, মানে ইদানিং যেমন সম্প্রতি মানেও তেমন। তাহলে এই শব্দগুলো, ইদানিং শব্দটাই কালবাচক, ইদানিং শব্দটার ভিতরেই একটা কাল আছে। তুমি যদি বলো ইদানিং পড়াশোনায় মন বসে না তাহলেই হবে, এটার মানে কি যে ইদানিং সময় অর্থাৎ চলমান এই সময় তোমার পড়ায় মন বসে না, তাহলে এরপরে তোমাকে আবার কালে আনতে হবে না, এটা ভুল। তাহলে আমাদেরকে লিখতে হবে ইদানিং, আমাদেরকে লেখা যাবে না ইদানিং কালে, আমাদেরকে লিখতে হবে সম্প্রতি, আমাদেরকে কখনোই লেখা যাবে না সম্প্রতি কালে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? গুড, ওকে, ভেরি গুড। দেখছো? আচ্ছা অনেকক্ষণ পড়লাম, এবার একটু বলো তো ভাইয়ার মানে এটা কেমন, মানে নতুন স্টুডিও সেট আপ করলাম তোমাদের জন্য, মানে কেমন জোস না? কেমন লাগে তোমাদের কাছে? নতুন স্টুডিও সেট আপ করলাম, লাইটিং বা সবকিছু, তোমরা কি কেমন লাগতেছে তোমাদের কাছে যদি একটু বলো। আমি কিন্তু আমার মানে বন্দি পাঠশালার অফিস থেকে ক্লাস নিই না, আমি বাসা থেকে ক্লাস নিই, বুঝছো? বাসা থেকে ক্লাস নিই, তো আমার বাসার সেট আপ হচ্ছে এটা। এটা কি বন্দি পাঠশালা থেকে ভালো? বলো তো। ওকে, সুপার, ওকে ভাইয়া আপনাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। আল্লাহ কি বলে এগুলো, ছি, আমি তো লজ্জা পাচ্ছি। আচ্ছা এইবার আসো, হ্যাঁ আবার পড়াই যায়। ওকে ফাইন, তাহলে বুঝতে পারতেছো, তাহলে সম্প্রতিকাল এটাও বলা যাবে না, ঠিক আছে? মানে কালবাচক শব্দ, দুইটা মানে কালবাচক শব্দের সাথে আবার কাল যুক্ত করা যাবে না। ফাইন, আচ্ছা এইবার আসো তোমাদেরকে কেন এই কথাটা বললাম। দেখো তোমাদের পাওয়ার প্লে প্রোগ্রামগুলো আমরা কিন্তু অনেকটা আলাদা। তোমরা অনেকেই আমার বাংলাবাজ কোর্সে ছিল, আমি জানি একাডেমিক কোর্সে তোমরা অনেকেই ছিল, কিন্তু দেখবা যে বাংলাবাজ কোর্সে কিন্তু এই স্লাইডটা পড়ানো হয় নাই। দেখো এই স্লাইড কিন্তু এইভাবে পড়ানো হয় না, টাইপ ভিত্তিক আকারে বাংলাবাজ কোর্সে ছিল না, কিন্তু এখন তোমাদেরকে পাওয়ার প্লেতে ডিফারেন্ট জিনিস, এই যে দেখো পাওয়ার প্লের লোগো, সিস্টেম আলাদা, সবকিছু আলাদা। তো পাওয়ার প্লেটাকে আমরা অন্যভাবে সবসময় চেষ্টা করি তোমাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য। আর তোমরা কি করো, আমি ক্লাস নিলাম, আমি আজকে সকাল থেকে তোমাদের এটা সাজাচ্ছি, মানে সকাল থেকে তোমাদের এটা আরো অনেক আগ থেকে, একদিনে তো আর আমি এই জিনিসটা কন্টেন্টটা তোমাদের জন্য রেডি করতে পারি না, অনেক আগ থেকে রেডি করতেছি, সকাল থেকে এটার পিছনে খাটতেছি। তো তোমরা কি করো, তোমরা এটা নিয়ে এই ক্লাস তোমরা টেলিগ্রামে ছেড়ে দাও, এই ক্লাস তোমরা ইউটিউবে ছেড়ে দাও, এই ক্লাস তোমরা টিকটকে ছেড়ে দাও। মানে টিকটকে তো বড় ছাড়া যায় না, ওটা ছাড়া যায় ছোট ছোট ক্লাস কেটে। আমার নামে টিকটকে অ্যাকাউন্ট খুলে রাখছে, আবার ওখানে ঢুকে দেখি যে আমার দিয়ে 53,000 ওখানে ফলোয়ার টিকটকে। অফলাইনে ফার্মগেট ক্লাস নিয়ে
এক মেয়ে, পরে আমি ধরছি পিছন দিকে বসে বসে আমার ভিডিও করে ওইটার ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করে এরপর সাকি সাকি গান লাগাই টিকটকে ছেড়ে দিছে। ওইখানে গিয়ে আবার আমার আরেকজন কমেন্ট স্ক্রিনশট পাঠাইছে আমার, কয় স্যার দেখেন কমেন্ট গুলো, পোলাবেন আবার কমেন্ট করে স্যার প্লিজ পরের ভিডিও, স্যার নেক্সট ভিডিওর জন্য ওয়েটিং। ওরা ভাবতেছে আমার মানে আমার আইডি, ওরা ভাবতেছে আমার অ্যাকাউন্ট, কিন্তু আমি তো আসলে জানি না এটা কার অ্যাকাউন্ট। পরে বাইর করছে, বাইর করে যে ইয়ে করছে তারে বাইর করছে কে এই কাম করে। তো যেটা যেখানে ছিলাম, এই জিনিসগুলো এগুলোর পেছনে আমাদের শ্রম, ঘাম, সময়, অনেক কিছু। এইটা আমাদের সাথে প্রতারণা করা, এই আমাদের ক্লাসগুলো। আবার অনেকে কি করে যে টাকা দিয়ে একসাথে কিনে, ছি ছি ছি। পড়াশোনার মতো একটা জায়গায় এই বাটপারি করো, জীবন কি এত সোজা? একটা আধ্যাত্মিক একটা রুহানিয়াত না থাকলে আসলে পড়াশোনাটা হয় না। আধ্যাত্মিক একটা এখানে একটা ব্যাপার আছে, একটা দোয়া আছে। দোয়া মানে খালি এটা না যে তোমার হাত বুলে দিলাম বাবা দোয়া করে দিলাম, এইটার মানে দোয়া না। আমি হয়তো দেখি না তুমি আমার ক্লাসটা কি করতেছো, আমি একটা পিডিএফ দিলাম, আমি জানি না তুমি এটা কি। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা সেটা দেখবো। তাহলে তোমাকে তো মানবতার ফেরিওয়ালা হওয়ার দরকার নেই। বলো একটা কোর্সে যদি 1000 টাকা কমা, ধরো 1000 টাকা, ওই টাকা দিয়ে অনেক বড় কিছু হয়ে যাবে, অনেক বড় লোক হয়ে যাবে? কিছুই হবে না। ওই টাকা কোনখান দিয়ে নেমে যাবে তুমি ট্যারি পাবা না। ওই জন্য ওই জিনিসগুলো একটা দোয়া, বদদোয়া আর পড়াশোনার বিষয় তো এটা অবশ্যই এটা মেনে চলা উচিত। জ্ঞান কখনো মানে অন্য পথে গিয়ে, খারাপ পথে গিয়ে আর যাই হোক কখনো বিদ্যা অর্জন করা যায় না। এই জায়গাটা তোমরা একটু অনেস্ট থাকার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা যাই আবার। এরপর বলেছে এই যে যেটা পড়ালাম, তাহলে বলো এখানে কোনটা হবে? বলো, ঠিক আছে বলো তো এখানে কোনটা হবে? বলো তো এখানে কোনটা হবে? গুড। সম্প্রতি কাল কি সঠিক? 100% ভুল। এটা তো পড়াইলামই যে সম্প্রতি মানেই তো কাল, মানে আমরা যদি বলি সাম্প্রতিক কাল তাহলে এটা ভুল, বলতে হবে কি সাম্প্রতিক, এটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি মসজিদ চাচা, না মসজিদ, শুধু মসজিদ না, মসজিদও না তো কি রে, মসজিদে না, সরি, দেখছো বয়স হয়েছে তো ভুলভাল হয়ে যায়। আচ্ছা এইবার আসো, এখন এখানে বলছি কি মসজিদ, একটা মনে উদাহরণ আছে মসজিদ দিয়ে। আচ্ছা, তো মসজিদ, এখন মসজিদে কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এই বিষয়ে খেয়াল রাখা দরকার, এটা হবে নাকি মসজিদ কর্তৃপক্ষগণ এই বিষয়ে খেয়াল রাখা দরকার? এটা বুঝতে হবে, কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। আচ্ছা এইবার আমরা একটু খেয়াল করে দেখি, হ্যাঁ এখানে। আচ্ছা দেখো তো মসজিদের কর্তৃপক্ষ কি একজন? দেখো কর্তৃপক্ষ কি একজন? এই ধরো আমি জাস্ট এটা বললাম, একটু খেয়াল করো, কর্তৃপক্ষ মানে কি একজনকে বুঝায়? না। একজনকে বুঝায় না। তার মানে কর্তৃপক্ষ শব্দটা কি এক বচন না বহু বচন? 100% বহু বচন। কর্তৃপক্ষ শব্দটা কি বহু বচন। এখন দেখো তো একটা বহু বচন শব্দকে তুমি আবার গণ ব্যবহার করলা, এটাই তো ভুল। যেমন দেখো আমি যদি বলি ছাত্র, ঠিক আছে একজন, এক বচন, কিন্তু আমি যদি বলি ছাত্রগণ তাহলে ঠিক আছে বহু বচন, ছাত্রগণ বহু বচন। তাহলে কর্তৃপক্ষ এটা মানেই তো বহু বচন, অনেকজন, তাহলে এটার সাথে আবার গণ যুক্ত করার দরকার আছে? নাই। অনেকে বলবো ভাই কর্তৃপক্ষ তো অনেকজন, এর জন্য গণ যুক্ত করছে। হ্যাঁ অনেকজন, এই কর্তৃপক্ষ দ্বারাই তো বুঝায়। এখন বলবা ভাই কর্তৃপক্ষ কি একজন হয় না? আরে বোকা, যদি একজনই হয় তাহলে তো সেটার মালিক বলে, একজন হইলে তো কি মালিক বলে, আমি এই বিল্ডিং এর মালিক। কিন্তু যদি বলে কর্তৃপক্ষ, তার মানে কি কর্তৃপক্ষ জানে, তার মানে একজন না, হয়তো একজন চেয়ারে বসে কিন্তু পিছনে আরো অনেকজন থাকে। তাহলে এই শব্দটা বহু বচন, এটার সাথে আবার গণ যুক্ত করে বহু বচন করার দরকার নাই। এইরকম কনসেপ্ট আমরা অনেকগুলো পাবো, একটা না, এরকম অনেকগুলো কনসেপ্ট আসবে সামনে, আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আচ্ছা এইবার দেখো, ওই যে তাহলে সন্তুষ্ট হলাম না, এখানে বলছে সন্তুষ্ট হলাম, এরপর বলছে সন্তোষ হলাম, তাহলে আমি সন্তুষ্ট হলাম, এটা তো পারবা, এটা ইজি জিনিস। সন্তোষ না, এটা কি হবে? হ্যাঁ আচ্ছা, এরপর আসলে আমরা একটু 19-এ দেখি, অন্যায়ের ফল অনিবার্য, এরপর হচ্ছে আবশ্যক। তো এখানে অনেক সময় দুর্নিবার্য দেওয়া থাকে, বাট এটা হবে অন্যায়ের ফল অনিবার্য, মানে যেটা হবেই হবে। এখানে কি হবে? অন্যায়ের ফল অনিবার্য, এটাই হবে। বুঝছো কোনটা হবে বলো তো? অন্যায়ের ফল, ভাই সম্প্রতি আর সাম্প্রতিক মানে এটা সমসাময়িক অর্থে ব্যবহার করে। আর সম্প্রীতি যেটা বলো, সম্প্রীতি মানে হচ্ছে ভালোবাসা, ওই যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, তো একটু খেয়াল রাখবা। আচ্ছা তো এটা কি হবে? এটা অবশ্য অনিবার্য হবে।
আচ্ছা টাইপ 20 অনেকদিন পর তিনি। এখন মানুষ মনে রাখবা, মানুষ আরোগ্য মানে কি সুস্থতা। হ্যাঁ আচ্ছা পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর লাগে, এটা কে রে, ছেলে না মেয়ে? আচ্ছা এখন আসো একটু খেয়াল করে দেখো, এখন যেখানে ছিলাম যে অনেকদিন পর তিনি আরোগ্য। শুনো, মানুষ আরোগ্য হয় না মানে হলেন মানে কি, মানে যেটা আমি আমি মানে যেটা মানুষ নিজে নিজে হয়ে যায়, মানে যেটার উপর মানুষের নিজের হাত আছে। তিনি ঘর থেকে বের হলেন, ঠিক আছে, তিনি মসজিদ থেকে বের হলেন, ফাইন, তার মানুষ তাই বের হয়ে গেছে। কিন্তু আরোগ্য মানুষ লাভ করে, এটা স্রষ্টা দেয়, আমরা লাভ করি। এটা কি স্রষ্টা দেয় আর এটা আমরা লাভ করি। তাহলে এটা স্রষ্টা দেয় আর আমরা লাভ করি, তাহলে কি আরোগ্য লাভ করেন, এটা বুঝছো? ঠিক আছে, আবশ্যক নয় কেন, মানে প্রবাদটায় যে অন্যায়ের ফল অনিবার্য, অনিবার্য মানে যেটা হবেই। আর আবশ্যক শব্দটা কখন, যে আবশ্যক শব্দ মানে যেটা অত্যাবশ্যক, যেটা জরুরি। আবশ্যক শব্দটা সাধারণত এই অর্থে ব্যবহৃত হয়, বুঝছো? তাহলে বিষে কি হবে, আরোগ্য লাভ করল। একটু সময় দাও, দেখো বোর্ড কোশ্চেন যখন সলভ করো তখন দেখবো যে একদম ইজি। আচ্ছা এরপর আসো এইটা, এখানে এটা খুব সিম্পল যে কৃত্তিবাস বানানটা আমরা এইভাবে লিখবো। হ্যাঁ কৃত্তিবাস, ঠিক আছে না কৃত্তিবাস লিখবা, বলো তো কোন ভাবে লিখবা, দেখো কোন ভাবে লিখবা বলো, কৃত্তিবাস বানান, এই বানানটা কোন ভাবে লিখবা দেখি। আচ্ছা আমি বললাম যে প্রথমটা সঠিক, তাহলে তোমার কাছে কোনটা মনে হচ্ছে বলো? আমি বললাম যে প্রথমটা সঠিক, তাহলে তোমার কাছে কোনটা মনে হচ্ছে? গুড, তো বানানটা আসলে এইটা। হ্যাঁ কৃত্তিবাস, কৃত্তিবাস ওঝা নাম শুনছো? কৃত্তিবাস ওঝা, হ্যাঁ নাম শুনছো? ওকে, কৃত্তিবাস ওঝা একজন কবি ছিলেন, তাহলে এটার উত্তর হচ্ছে কৃত্তিবাস, খ, ক না। হ্যাঁ তোমাদেরকে কনফিউজ করার জন্য ক, কিন্তু ক না। আচ্ছা এইবার আসো ইংরেজি সুপারলেটিভ ডিগ্রি, এই জিনিসটা জানো? আচ্ছা দেখো তো, আমি যদি বলি যে শ্রেষ্ঠ, আমি যদি বলি শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ বললে এই শ্রেষ্ঠ, খেয়াল করে দেখো, আমি 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 বললাম যে শ্রেষ্ঠ, ফাইন। এখন এই যে শ্রেষ্ঠ বললাম, এই শ্রেষ্ঠ শব্দের মধ্যে শ্রেষ্ঠ মানে কি, যে সবার উপরে। তুমি বললে যে স্যালুট, আপনি শ্রেষ্ঠ, দ্যাট মিন্স আপনি সবার উপরে। এখন শ্রেষ্ঠ যদি হয়, এটা তো অলরেডি সবার উপরে, এটার সাথে তুমি আবার ডিগ্রি যুক্ত করার, বিশেষণ যুক্ত করার দরকার আছে। এখন কেউ যদি বলে শ্রেষ্ঠতর, ভুল। কেউ যদি বলে শ্রেষ্ঠতম, 100% ভুল, কোনো ডাউট নাই। শ্রেষ্ঠতর ভুল, শ্রেষ্ঠতম ভুল, ওই যে সুপারলেটিভ ডিগ্রির মতো ইংরেজিতে। এখন আবার বললো না ভাই সুপারলেটিভ ডিগ্রি কি, আমি ইংরেজি বুঝাইতে গেলে দেখবে যে আমার তুমি বাংলাতে আনতে পারতেছে না, এবং এমন ভাবে তোমাকে ইংরেজি বুঝাচ্ছে, তুমি বলবো ভাই বাংলা বাদ দেন, আপনি ইংরেজি বুঝান। হ্যাঁ তো এখন ওই এই জন্য তোমাদেরকে আসলে ইংরেজিটা বুঝাচ্ছি। আচ্ছা এইবার আসো, হ্যাঁ আমি তো অনেক ভালো ইংরেজি পারি, তোমরা হয়তো অনেকেই জানো। ওকে, আমার আইএলটিএস স্কোর জানো তোমরা? আচ্ছা এইবার আসো, হ্যাঁ আইএলটিএস দিই নাই এখনো, দিলে ভালো হবে স্কোর আশা করি। এখন এই জিনিসটা এখানে বুঝতে হবে, দেখো কনিষ্ঠ মানে সবার থেকে ছোট। তাহলে দেখো ছোট ছেলেদের মাঝে কনিষ্ঠ, দ্যাট মিন্স একদম ছেলেদের মাঝে 1 নাম্বার ছেলে, 2 নাম্বার ছেলে, একেবারে 5 নাম্বার ছেলে। 5 নাম্বার পরে মানে ছোটনের বাপ আর কোনো বাপ মার কোনো ছেলে মেয়ে নেয় নাই, তার মানে ছোটন হচ্ছে 5 নাম্বার। তাহলে এই সবার থেকে ছোট, এটার সাথে তুমি কনিষ্ঠতর, কনিষ্ঠতম এগুলো যুক্ত করলে ভুল হবে। তাহলে শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম এগুলো ভুল, কনিষ্ঠতম, কনিষ্ঠতর এগুলো ভুল। তাহলে লিখতে হবে শ্রেষ্ঠ, লিখতে হবে কনিষ্ঠ। কথা মনে বুঝো নাই, সহজ জিনিস, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ এরপর আসো, এটা পারবা, আমি তার পক্ষে সাক্ষী দিব না নাকি সাক্ষ্য দিব না বলো? একজন বলছে যে কনিষ্ঠ না বলে ছোট বললেই হয়। বাবা ছোট বললে হয়, তোমার তো অপশনে ছোট দেয় নাই, তুমি মানে তোমার তো অপশনে ছোট দেয় নাই। ওকে, তাহলে এখন দেখো আমি তার পক্ষে, এটা কি হবে বলো তো? আমি তার পক্ষে কি সাক্ষী দিব না, না সাক্ষ্য। এখন সাক্ষী যে দেয় সে হচ্ছে, মানে সাক্ষ্য যে দেয় সে হচ্ছে সাক্ষী। সাক্ষী হচ্ছে ব্যক্তি, ধরো আমি সাক্ষী দিলাম, তাহলে আমি হচ্ছে, আমি সাক্ষ্য দিলাম, তাহলে হচ্ছে আমি হচ্ছে কি, আমি হচ্ছে সাক্ষী। তাহলে সাক্ষী কিন্তু ব্যক্তি হয়, তাহলে মানুষ যেটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য। মানুষ সাক্ষ্য দেয়, তাহলে আমি তার পক্ষে সাক্ষ্য দেব না। আর যে সাক্ষ্য দেয় সে হচ্ছে সাক্ষী, তাহলে সাক্ষী কিন্তু ব্যক্তি, তাহলে কি হবে, সাক্ষ্য হবে। হ্যাঁ আচ্ছা এরপর দেখো বিয়ে উপলক্ষে, সবাই বিয়ে বাড়িতে এসেছে, তো এটা বুঝতে পারো, মনে রাখবা উপলক্ষ বানান, উপলক্ষ মানে কি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যখন বুঝাবে, উদ্দেশ্য অর্থ সব সময় লক্ষ্য বানানে জফালা হয়, তাহলে উপলক্ষ মানে কি উদ্দেশ্য না? তাহলে এই যে উপলক্ষ যখন হবে তখন অবশ্যই জফালা হবে, তাহলে উপলক্ষ বানানো অবশ্যই জফালা হবে, জফালা ছাড়া উপলক্ষ বানান লেখা যাবে না।
জফলা ছাড়া উপলক্ষ বানান কখনোই লেখা যাবে না। তাহলে উপলক্ষ বানান, এখন লক্ষ্য বানান তুমি দুই রকম লিখতে পারো। যেমন এই লক্ষ্য মানে আমরা কি বুঝি, যে এই লক্ষ্য মানে আমরা বুঝি টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। আবার খেয়াল করা অর্থও কিন্তু এই লক্ষ্য ব্যবহৃত হয়। যেমন আমার দিকে লক্ষ্য করো, তখন কিন্তু লক্ষ্য বানানো জফলা হবে না। কিন্তু লক্ষ্য বানানো যখন জফলা হবে সেটা হচ্ছে যখন উদ্দেশ্য বুঝাবে, উদ্দেশ্য। যেমন আমি যদি বলি যে তোমার জীবনের লক্ষ্য কি, তখন কিন্তু এই জফলাযুক্ত লক্ষ্য হবে, জফলাযুক্ত লক্ষ্য হবে। তাহলে এখন দেখো উপলক্ষ মানে কি, উপলক্ষ মানে একটা উদ্দেশ্য। দেখো বিয়ে উপলক্ষে মানে বিয়ের উদ্দেশ্যে, তাহলে এখানে অবশ্যই জফলা হবে। ওকে, আচ্ছা। এরপর আমরা একটু দেখি যে বিধবার অশ্রু জল, এখন ওই যে সিমিলার শব্দ একসাথে বসে না, অশ্রু মানেই জল, জল মানেই অশ্রু, দুইটা একই জিনিস। তাহলে অশ্রু জল শব্দটা ভুল, যেটা একই অর্থ প্রকাশ করে। তাহলে আমাদেরকে লিখতে হবে কি, হয় অশ্রু লিখতে হবে, না হলে জল লিখতে হবে। অশ্রু জল একসাথে লেখা যাবে না, একসাথে লেখা যাবে না। গুড, দেখছো তোমরা অনেক ভালো। 2000 পোলাবেন, এখনো 2000 পোলাবেনে আসো, একদম ক্লাসের শেষ পর্যন্ত 2000 পোলাবেনেই থাকো, ঠিক আছে? বাড়াও লাগবে না, 2000 পোলাবেনেই থাকো। অল্প তখন ক্লাস নেবো, বললাম সর্বোচ্চ 1.5 ঘন্টা, তারপর ছেড়ে দিব। এমনি মানে তখন শেষই হয়ে যাবে, ছেড়ে দেওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে অশ্রু মানে জল, জল মানে অশ্রু। হ্যাঁ, এখন তোমরা ফেব্রুয়ারি 1969 কবিতা পড়তে গেলে দেখবা যে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জল, সেখানে অশ্রু জল আছে। এখন বলবো ভাই ওটা কি ভুল? হ্যাঁ ওইটা ভুল, তবে কবিতায় ভুল নাই, মানে কবিতায় কবি যা লিখবে সেটাই সঠিক। মানুষের নাম ভুল নাই। এখন কারো নাম রহমান, নামটা হচ্ছে রহমান, কিন্তু কেউ যদি নাম রাখে রহমান, শামসুর রহমান, তাহলে এটা ভুল না? এটা কি ভুল না? এই নামটা কি না ভুল না? ওকে, আচ্ছা। তো নামের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে লেখকরা যা লেখে সেগুলোতে ভুল নাই, যেটা লেখে ওইটাকেই সঠিক। আচ্ছা, এইবার আসো তার বিদেহী, বৈদেহী আত্মা কিংবা বিদেহী আত্মা, এবং অনেকেই বলে বিদ্রোহী আত্মা, এইগুলো যাই বলুক এগুলো ভুল। বানানটা হচ্ছে বিদেহ আত্মা। কি বিদেহ আত্মা? আমরা অনেক সময় এই বানানটা বলি, আমরা বলি যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, বাট বানানটা হবে মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করি। বিদেহ আত্মা মানে দেহ শূন্য, বিদেহ আত্মার মাগফিরাত কামনা করি। কি লিখবো বলো তো? মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করি। তাহলে এটার উত্তর হচ্ছে কি বলো? ক। এইবার এখানে খেয়াল করো যে অন্ন অভাবে, অন্ন অভাব, অন্ন মানে কি ভাত, মানে খাবার আর কি, ভাত। তাহলে অন্ন অভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, মানে বোঝাচ্ছে যে ভাতের অভাবে প্রতি ঘরে খুব হাহাকার পড়ছে। এখন ভাইয়া খেয়াল করে দেখো তো, দেখো প্রতি ঘরে ঘরে এইটা কি ঠিক আছে? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ভাই এখানে ভুল কি? হ্যাঁ ভুলটা আছে। ভুলটা হচ্ছে দেখো যখন আমি বলি প্রতি ঘরে, দেখো যখন আমি বলি প্রতি ঘরে, আচ্ছা প্রতি ঘরে মানে কি? সব ঘরে মানে কি? সব ঘরে মানে কি? ঘরে ঘরে। আচ্ছা প্রতি ঘরে মানেই যদি ঘরে ঘরে হয়, তাহলে প্রতি ঘরে ঘরে বলার তো দরকার নাই, এই যে প্রতি ঘরে এতটুকু পর্যন্ত বললেই তো হয়ে যায়। প্রতি ঘরে মানে কি? প্রতি ঘরে মানে হচ্ছে সব ঘরে। আর সব ঘরে মানে কি? সব ঘরে মানেই হচ্ছে ঘরে ঘরে। সব ঘরে মানেই কি বলো? ঘরে ঘরে। তাহলে এই জন্য লিখতে হবে, হয় লিখবা প্রতি ঘরে, না হলে লিখবা ঘরে ঘরে, না হলে লিখবা কি? ঘরে ঘরে। বুঝছো? এইটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে প্রতি ঘরে ঘরে লেখা যাবে না, প্রতি ঘরে মানেই ঘরে ঘরে, আর ঘরে ঘরে মানে তো প্রতি ঘরে, মানে দুইটা একই। তাহলে এখানে এই যে এখানে যে ঘরে আছে এইটা রিপিট হয়েছে, এটা লেখা যাবে না, বলতে হবে প্রতি ঘরে, অথবা বলতে হবে ঘরে ঘরে, পরের দুইটা ঘরে ঘরে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি 28 নাম্বার টাইপ। এরপর বলছে এইটাও পারবা। দেখো আমরা অনেক সময় বলে থাকি শুধুমাত্র, এখন দেখো শুধু মানি যেটা, মাত্র মানি কিন্তু তাই। দেখো শুধু আর মাত্র একই অর্থ প্রকাশ করে না। আমি বললাম যে পকেটে শুধু 10 টাকা আছে, হবে পকেটে কেবল 10 টাকা আছে। আবার আমরা বলি কি? কেবল মাত্র, এটাও ভুল। কেবল মাত্র এটাও ভুল, কারণ দেখো কেবল মানে যা, মাত্র মানে তা। যেমন পকেটে কেবল 10 টাকা আছে, আবার যদি বলি পকেটে মাত্র 10 টাকা আছে, পকেটে কেবল 10 টাকা আছে, পকেটে মাত্র 10 টাকা আছে, যেটাই বলি একই অর্থ। পকেটে শুধু 10 টাকা আছে, পকেটে মাত্র 10 টাকা আছে। আজকে ক্লাসে কেবল তুমি এসেছো, আজকে ক্লাসে শুধু তুমি এসেছো, যাই বলো। তো এই যে তিনটা বানান, তিনটা আসলে একই অর্থ প্রকাশ করে, এই জন্য এগুলো আলাদা জোড়া করে কেবল মাত্র শুধুমাত্র, এই বানান দুটো ভুল, এই বানান দুটো ভুল, এগুলো বলা যাবে না। তাহলে বলতে হবে কি? কেবল মাত্র অথবা শুধু, যে কোনো যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা সুন্দর দেখায় বাক্যে সেটা হবে। ঠিক আছে, ওকে গুড। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি 29-এ। আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, ব্যাপারটা আমি একটু বুঝাই। দেখো চাক্ষুষ মানে কি? চাক্ষুষ মানে হচ্ছে মানে মানে চোখে দেখা আর কি, খুব সহজ কথা হচ্ছে কি নিজের চোখে দেখা। আবার প্রত্যক্ষ করেছি, প্রত্যক্ষ মানে কি? মানে প্রত্যক্ষ মানে হচ্ছে নিজের চোখে দেখা। প্রত্যক্ষ মানে কি? নিজের চোখে দেখা। এখন খেয়াল করে দেখো তো, এখানে যখন আমরা বলি যে ঘটনাটা আমি প্রত্যক্ষ করেছি, তার মানে কি? ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। প্রত্যক্ষ করেছি মানে কি? ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি।
এখন এখানে প্রত্যক্ষ মানেও নিজের চোখে দেখা, চাক্ষুষ মানেও নিজের চোখে দেখা, মানে নিজে দেখা, তাহলে তো ঘটনা কেমন হয়ে গেল না? তাহলে বাক্যটা লাইন দাঁড়ায়, লাইনের অর্থ দাঁড়ায় কি? ঘটনাটা আমি নিজের চোখে নিজে দেখে, দেখো ঘটনাটা আমি নিজের চোখে করেছি, এটা কি হয় না? তাহলে বলতে হবে কি ঘটনাটা আমি প্রত্যক্ষ করেছি, ঘটনাটা আমি প্রত্যক্ষ করেছি। অপ্রাসঙ্গিক কমেন্ট করো না, লাইনে থাকো, তাহলে অল্প সময় অনেক কিছু বুঝতে পারবা। তাহলে কি হবে? ঘটনাটা আমি প্রত্যক্ষ করেছি, চাক্ষুষ আর হবে না, কারণ চাক্ষুষ মানে নিজের চোখে দেখা, আবার প্রত্যক্ষ মানেও নিজের চোখে দেখা। হ্যাঁ, আচ্ছা। টাইপ 30, পরীক্ষায় ফেল করা খুবই, এটা আমরা সবাই জানি, লজ্জাস্কর, এটা আমরা কেউ ব্যবহারও করি না, আমরা বলি কি লজ্জাকর। হ্যাঁ, তুমি চাইলে লজ্জাজনক এটাও দিতে পারবা, লজ্জাজনক এটা দিলেও কি হবে না, ভুল হবে না, লজ্জাজনক এটাও দিতে পারো, ভুল নাই। তাহলে কি হবে? পরীক্ষায় ফেল করা খুবই লজ্জাস্কর ব্যাপার না, কি হবে? পরীক্ষায় ফেল করা খুবই লজ্জাজনক ব্যাপার। পরীক্ষায় ফেল করা কি খুবই লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে, বা লজ্জাকর ব্যাপার। আচ্ছা, এরপর আসো, ইতালিতে বাংলা ভাষাভাষী জনসংখ্যা অত্যাধিক। এখন এইটা একটু বুঝতে হবে। হ্যাঁ, খেয়াল করো, দেখো আমি যদি শুধু এইটা বলি বাংলা ভাষী, আচ্ছা দেখো তো এই ভাষী শব্দের ভিতরে ভাষা আছে না? মানে আমি যদি শুধু এইটা বলি যে ইতালিতে বাংলা ভাষী, ধরো আমি এইটাই বললাম যে ইতালিতে বাংলা ভাষী জনসংখ্যা অত্যাধিক, তার মানে কি ইতালিতে বাংলা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা অত্যাধিক। তাহলে দেখো এই যে বাংলা ভাষী, এটা মানেই হচ্ছে বাংলা ভাষায় কথা বলে, তাহলে এইটার ভিতরে আবার ভাষা শব্দটা আনার দরকার নাই, কেননা ভাষী মানেই হচ্ছে যে ভাষায় কথা বলে, তাহলে ভাষা আনার দরকার নাই। ভাষা ভাষী শব্দটাই ভুল। কি শব্দটা ভুল? ভাষা ভাষী এই শব্দটাই ভুল। তাহলে ভাষা ভাষী এই শব্দটা ভুল, আমাদেরকে বলতে হবে বাংলা ভাষী, মানে বাংলা ভাষায় কথা বলে এটা। তাহলে দেখো টাইপ 31-এ কি হবে? বাংলা ভাষী হবে। টাইপ 31-এ কি হবে? বাংলা ভাষী হবে। বাংলা ভাষাভাষী ভুল, আবার বলতেছি বাংলা ভাষাভাষী শব্দটাই ভুল, ভাষা ভাষী হবে না, কারণ ভাষী শব্দের মধ্যেই ভাষা আছে। আমি যদি শুধু এইটা বলি ইতালিতে বাংলা ভাষী জনসংখ্যা অত্যাধিক, মানে ইতালিতে বাংলা ভাষায় কথা বলে এমন সংখ্যা অনেক বেশি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ইতালিতে বাংলা ভাষায় কথা বলে এটা বেশি। তাহলে এইখানে টাইপ 31-এ কি হবে? টাইপ 31-এ হবে কি আমাদের খ। টাইপ 31-এ কি হবে? খ হবে ভাইয়া ক্লাসে। হ্যাঁ, কোনো ইম্পর্টেন্ট কথা বিশেষ? কিসের? কোন কোন ছবি? ওকে ওকে ওকে, তাহলে এটা বুঝতে পারছো। এইবার চলো আমরা একটু দেখি পরের টাইপে, দেখি টাইপ 32, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব, এরপর হচ্ছে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। এখন এইটা আমরা অনেকেই ভুল করি যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেব নাকি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। একটা মিনিট আমাকে একটু সময় দাও, আমি এই ছবিটা ওনাকে একটু ডকুমেন্টস করে পাঠিয়ে দিই। তোমরা একটু ঝটপট একটু হচ্ছে এটার উত্তর করো, ঝটপট একটু এটার উত্তর করো। এটা অনেকেই ভুল করে, মানে এটা সাধারণত ধরে নাও তুমি যেটা মনে করতেছো এটাই ভুল, তারপর উত্তর করো। এখন ওকে গুড। আচ্ছা, এখন এটা আসলে মানে গুড, বুঝতে পারছো যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি কি করব? আমরা বলি যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, বাট আসলে হবে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিব। দেখো শ্রদ্ধাঞ্জলি মানে কি, মানে অঞ্জলি, এটা শ্রদ্ধাঞ্জলি শব্দটার ভেতরে অ্যাকচুয়ালি অর্পণটা থেকে যায়, বুঝছো? গুড। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব নাকি দিব? শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব নাকি? ওকে গুড। তো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে একটু বুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এইটাও ভুল না, মানে এটাকেও ডিরেক্টলি ভুল বলা যাবে না, এটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে কেমন? ধরো যদি এইখানে শ্রদ্ধাঞ্জলি বানানো যদি দীর্ঘিকার দেওয়া থাকে,
যদি দীর্ঘিকার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে অর্পণ করবো এটাই ঠিক আছে, আমাকে ওই দীর্ঘিকারটা রসিকার করে দিতে হবে। মানে অঞ্জলি প্রত্যয় যুক্ত হলে দীর্ঘিকার থাকে। যেমন খেয়াল করো, যদি বলি গীতাঞ্জলি, তাহলে দেখো এই যে গীতাঞ্জলি বললে এক্ষেত্রে কি হবে, রসিকার হবে, মানে অঞ্জলি প্রত্যয় যুক্ত শব্দে রসিকার হয়। ঠিক আছে, তাহলে এখানে শ্রদ্ধাঞ্জলি বানানটাই আসলে ফ্যাক্ট। ঠিক আছে, ওকে। এরপর আসো আমরা একটু দেখি, এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি। হ্যাঁ, এরপরে এইখানে দেখো, এটা দেখো, বাংলাদেশ একটি, তো এটা বুঝতে পারতে সমৃদ্ধশালী মানে সমৃদ্ধিশালী নাকি সমৃদ্ধশালী, বলো তো? বাংলাদেশ একটি সমৃদ্ধশালী নাকি সমৃদ্ধিশালী? বাংলাদেশ একটি সমৃদ্ধশালী নাকি, গুড, তাহলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী নাকি সমৃদ্ধিশালী, বলো তো? আচ্ছা, সমৃদ্ধিশালী হবে। কি হবে বলো, সমৃদ্ধিশালী নাকি না সমৃদ্ধশালী? বাংলাদেশ একটি কি, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ওকে, গুড, তাহলে এটা কি হবে, সমৃদ্ধিশালী। ওকে, এইবার আসো আমরা একটু এটা দেখি, যে এটা বলো যে 10 চক্রে, এটা তো পারবা, এটা ইজি, এটা তো পারবা, এটা ইজি না? 10 চক্রে কে ভূত বলো, এটা পারবা। আচ্ছা, সমৃদ্ধিশালী, ওকে। এইবার আসো তাহলে 10 চক্রে ভগবান ভূত নাকি না ঈশ্বর ভূত, না, ক হবে। হ্যাঁ, ওকে, এটা দেখো, আমার টাকার মানে আবশ্যক হবে না, মানেটা হবে আবশ্যকতা। আবশ্যকতা মানে হচ্ছে বুঝাই যে দরকার। ঠিক আছে, এখন আবশ্যক শব্দটা কখন ব্যবহার করি, যে এটা করা আবশ্যক, মানে এটা করা জরুরি, এই অর্থে। তাহলে টাকার আবশ্যক, এখন আমরা কি বলবো যে টাকার জরুরি নাই, তাই না? তাহলে এটা কি হবে, আবশ্যকতা নাই। উত্তর হবে কি, খ, আমার টাকার আবশ্যকতা নাই। কি হবে, আমার টাকার আবশ্যকতা নাই। ওকে, এইবার আসো আমরা একটু দেখি যে বাংলাদেশ একটি, এইটা একটু দেখো, যে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ নাকি উন্নয়নশীল দেশ, একটু এই এই এইটা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বলো। গুড, বলো, এটা বলো। ওকে, তাহলে এইটা হবে বাংলাদেশ একটি উন্নতশীল না, হবে উন্নয়নশীল দেশ, মানে উন্নয়ন হচ্ছে এমন দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ওকে, উন্নতশীল না, মানে উন্নত মানে তো উন্নত, আবার উন্নতশীল মানে কি, উন্নয়নশীল দ্বারা বোঝায় উন্নয়ন হচ্ছে এমন, তাই না? তাহলে উন্নয়নশীল হবে। ওকে, আচ্ছা, এইবার দেখো এটা, আচ্ছা, ওই যে যদি বলি আবশ্যকতা, তাহলে কি আবশ্যক হবে নাকি আবশ্যকীয় হবে? উত্তর হচ্ছে আবশ্যকীয়। মানে দেখো, আবশ্যক মানে হচ্ছে দরকার, দেখো আবশ্যক মানে কি, দরকার। ধরো আবশ্যকীয় মানে হচ্ছে দরকারি। এবার তুমি একটু চিন্তা করো তো, এখানে কোনটা হইতে পারে, একটু মাথা ঘামাও, দেখো যে পারো কিনা, একটু মাথা ঘামাও, দেখো পারো কিনা। ঠিক আছে, ওকে, আচ্ছা, গুড। 33 নাম্বার, 33 নাম্বার আবার কোনটা ছিল? আচ্ছা, বুঝাই দিব, নি সমস্যা নাই, আমি বুঝাই দিব, যা যা বুঝো না বুঝাই। আচ্ছা, এখন তাহলে এটা কি হবে, আবশ্যকীয় দ্রব্যাদি মানে দরকারি, তাই না? গুড, তাহলে টাইপ 37 হচ্ছে কি, ক। আচ্ছা, এইবার দেখো, এখন আসো এইটা, যে উপরোক্ত আলোচনায় একথা, উপরোক্ত আলোচনায় একথা প্রমাণিত হয়। এখন শুনো, এই বানানটা আসলে সন্ধির নিয়ম অনুযায়ী উপরযুক্ত, এই বানানটা সঠিক, মানে সন্ধির নিয়ম অনুযায়ী উপরি যোগ উক্ত, এইটা মিলালে হবে উপরযুক্ত, উপরযুক্ত। তাহলে এই নিয়মটা ভুল, উপরোক্ত বানানটা ভুল, মানে এটা বানানই ভুল, উপরোক্ত বানানটাই ভুল, উপরোক্ত বানানটাই ভুল।
উপরোক্ত বানানটাই ভুল হবে কি উপরযুক্ত। আচ্ছা কোন টাইপের কথা বলতেছো তোমরা, আমি একটু দেখি টাইপগুলো আবার ইয়ে করে দিই, সমস্যা নেই, আমি আবার একটু দেখি। হ্যাঁ 33, তাই না? আচ্ছা 33 কে আমি উল্টা বলছি? এটা বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ নাকি? হ্যাঁ সমৃদ্ধশালী না তো ঠিকই আছে, এটা সমৃদ্ধিশালী হবে, মানে সমৃদ্ধশালী বললে এটা বাক্যটা ভুল হবে, সমৃদ্ধশালী ঠিক আছে, এটা হবে সমৃদ্ধিশালী, ঠিক আছে ওকে। আচ্ছা এবার আসো আমরা এরপর দেখি, আচ্ছা এইটা সলভ করো তো, দেখো পারো কিনা। এইটা সারা জীবন ভূতের বেগার খাটলাম নাকি ভাতের বেগার খাটলাম, বলো ভূতের বেগার খাটলাম নাকি ভাতের বেগার খাটলাম। আচ্ছা 32 নাম্বারটা আবার আমি যখন ক্লাস যখন শেষ করবো তখন এক পলক সবগুলো একটু বলে দিব, যার যত কনফিউশন আছে দাগ দিয়ে রাখো, নাম্বারটা একটু ইয়ে করে রাখো, আমি কমেন্ট করলে আমি বুঝাই দিব, সমস্যা নেই। তারপরে ডিসকাশন গ্রুপ তো আছেই, যদি কোনোটা প্রবলেম মনে হয় তাহলে পোস্ট দিও, আমি সেটা হচ্ছে সলভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা এইবার আসো এইটা দেখো যে ওকে, এইবার এটা দেখো তো একটু, এখন বলো আমরা কি ভাতের বেগার বলি? এই যে একজন বলছে ভাতের বেগার, দেখো প্রবাদটা কি ভাতের বেগার? প্রবাদটা হচ্ছে ভূতের বেগার নাকি না ভাতের বেগার, বলো ভূতের বেগার, প্রবাদটা হচ্ছে ভূতের বেগার। ভাতের বেগার কখনো বলি মানে ভাতের জন্য বেগার দেয়, মানে ভূতের বেগার মানে যেটাতে কোনো প্রফিট নেই, ঠিক আছে, তাহলে সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম, এটা কি হবে বলো তো ভাইয়া? এটা হবে ভূতের বেগার, মানে যেখানে কি নাই কোনো প্রফিট নাই, এটা বুঝায়, ওকে। আচ্ছা এইবার এইটা একটু খেয়াল করো তো, এটা দেখো, দেখো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে যে সর্বশান্ত, এখন এই শান্ত মানে কি? এই শান্ত মানে হচ্ছে ঠান্ডা, তাই না, ঠান্ডা পরিবেশ, এটাকে বলে কি? এখন সর্বশান্ত এইটার মানে হচ্ছে, এই সর্বশান্ত এই বানানটা মানে হচ্ছে যে নিঃস্ব, নিঃস্ব মানে যার কিছুই নাই, নিঃস্ব, ঠিক আছে, এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে বন্যায় লোকেরা সর্বশান্ত মানে সব হারিয়েছে, এই অর্থে এইটা বসতে হবে, এটা তো আমরা বসাবোই না কখনোই না, এটা মানে হচ্ছে সর্বশান্ত মানে হচ্ছে সব ঠান্ডা। তাহলে বুঝতে পারতে হবে সর্বশান্ত বানান যখন লিখবো তখন এই বানানটাই আমাদেরকে লিখতে হবে, সব হারিয়েছে নিঃস্ব এই অর্থে বানান এটা, এটা না, হ্যাঁ এটাও পারবা তোমরা, এটাও ইজি কোশ্চেন, এটাও পারবা। আচ্ছা এরপর আসো তারা একত্র, এখানে একটু ব্যাপার আছে, দেখো একত্র বললেই তো হয়ে যায়, তারা একত্র গমন করলো মানে একসাথে, একত্র মানে কি একসাথে, তাহলে একত্র এটার সাথে ইত প্রত্যয় যুক্ত করলে তারপর গিয়ে হয় একত্রিত, এত কাহিনী করার দরকার আছে? এটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল, কিছু কিছু প্রত্যয়জনিত ভুল আছে, যেমন দেখো আমি যদি বলি যে উৎকর্ষ, এই যে উৎকর্ষ, ঠিক আছে, এটা বললেই তো হয়, উৎকর্ষ মানে কি সবার থেকে শ্রেষ্ঠ বা ভালো, এখন এটার সাথে তুমি যদি তা প্রত্যয় যুক্ত করো উৎকর্ষতা, এটা ভুল, এটা কি ভুল, এরকম আর কি ব্যাপারটা। তাহলে একত্র এটাই সঠিক, এটার সাথে প্রত্যয় যুক্ত করলে এটা ভুল হয়ে যাবে, তাহলে একত্রিত এটা ভুল, একত্রিত এটা ভুল বলতে হবে একত্র, একত্রিত এটা ভুল বলতে হবে কি একত্র, ফাইন। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি এখানে, তো এখানে এইটা তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন, এরপর বলছে সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন। এখন এইখানে একটা মানে এটা 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 অনেকে পারবা না, ব্যাপারটা হচ্ছে দেখো তিনি সম্ভ্রান্তশালী আর হচ্ছে সম্ভ্রান্ত, এখন দেখো ব্যাপারটা হলো যে তিনি সম্ভ্রান্ত বংশে, এখন শালী কখন বসে? সম্ভ্রান্তশালী বলে বুঝায় সাধারণত, সম্ভ্রান্তশালী বলা হয় ব্যক্তিকে, মানে ব্যক্তি যে তিনি সম্ভ্রান্তশালী, ঠিক আছে, সম্ভ্রান্তশালী, তাহলে এখানে বংশকে মডিফাই করার জন্য কি তুমি কি সম্ভ্রান্তশালী এটাকে আনতে পারো বলো তো? মানে একটা বংশ সেটাকে মডিফাই করার জন্য কি তুমি সম্ভ্রান্ত আনতে পারো, সম্ভ্রান্তশালী আনতে পারো না, তাহলে কি হবে? তিনি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন, এটা পারবা, ঠিক আছে, তাহলে এটা কি হবে? সম্ভ্রান্ত বংশে কি হয়েছেন? জন্মগ্রহণ করেছে, এটাই হচ্ছে সঠিক, সম্ভ্রান্ত। অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট আর অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট, বলতো কোনটা হবে? অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট নাকি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বলতো? অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট নাকি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট? গুড, ওকে এই যে দেখো হচ্ছে, ভেরি গুড। তো এটা একটা প্রবাদ, প্রবাদটা হচ্ছে অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। আচ্ছা চোখে কি হলুদ ফুল দেখি বিপদে পড়লে নাকি সর্ষে ফুল দেখি, বলো তো? আরেকটা জিনিস মনে রাখবা, তাঁতি বানানে কিন্তু দীর্ঘিকার আছে, এই বানানটাও ভুল করলে কিন্তু মার্ক কাটা যাবে। চোখে কি হলুদ ফুল নাকি সর্ষে ফুল, তো এটাও পারবা, চোখে সর্ষে ফুল, এটা একটা প্রবাদ,
প্রবাদের ভুল, তাই না? চোরে চোরে মাস্তুতো ভাই নাকি চাচাতো ভাই, এটাও একটা প্রবাদ। এখন বলো চোরে চোরে চাচাতো ভাই, এটা জীবনে কোনোদিন শুনছো? শুনছো না? শুনছো? ভুম ভুম। বলো এটা এটা কি হবে? ওকে, তাহলে এটা কি হবে? চোরে চোরে মাস্তুতো ভাই নাকি? আচ্ছা এইটা একটু বুঝতে হবে। দেখো এইটা এইটা বুঝালে এটার সাথে অনেকগুলো কনসেপ্ট আছে। দেখো এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখন বলো খাঁটি কে? খাঁটি কি গরু নাকি খাঁটি দুধ? বলো তো কোনটা খাঁটি বুঝাচ্ছে? আমার সাথে একটু রেসপন্স করো। খাঁটি কি গরু নাকি খাঁটি দুধ? ডেফিনেটলি খাঁটি হচ্ছে দুধ। তো মনে রাখবা খাঁটি যদি দুধ হয় তাহলে বিশেষণ দুধের আগে বসবে, মানে যাকে মডিফাই করে তার আগে বসবে। তাহলে এইটা সঠিক যে দুধ খাঁটি। ওই যে আমরা ছোটবেলায় গান শুনছি না, খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, নাকি? লম্বা মাথার কেশ। এখন বুঝাইতেছে যে খাইরুল্লো তোর মাথা লম্বা, মানে মাথার আগে লম্বা বসে বুঝাইতেছে মাথা লম্বা। কিন্তু হওয়া উচিত ছিল যে খাইরুল্লো তোর মাথার লম্বা কেশ, এমন হওয়া উচিত ছিল। তোর মাথার লম্বা কেশ হওয়া উচিত ছিল এমন, কিন্তু হয়ে গেছে অন্যটা। আবার আমরা বলি কি সুন্দর হাতের লেখা, সুন্দর হাতের লেখা। আচ্ছা বলো তো এইটা কি সঠিক? এখন কি হাত সুন্দর নাকি লেখা সুন্দর? কি বুঝাইতেছি? বুঝাইতেছি লেখা সুন্দর। তাহলে হবে কি বলতো? হাতের সুন্দর লেখা। কি হবে? হাতের সুন্দর লেখা। বুঝছো? এরপর আমরা আরো বলি যে বিরাট বিরাট গরু ছাগলের হাট। আচ্ছা বলো তো এইটা কি সঠিক? বিরাট গরু ছাগলের হাট, এটা কি সঠিক? বলো বিরাট গরু ছাগলের হাট, এটা কি সঠিক? ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার আসো, তাহলে এটা কি হবে? এটা হবে কি গরু ছাগলের বিরাট হাট। যেহেতু হাট বিরাট, গরু ছাগল বিরাট এটা বলে না, বলছে বিরাট হাট। তাহলে এটা কি হবে? বিরাট হাট। ওকে, এটা গরু ছাগলের বিরাট হাট। তাহলে এখানে বুঝতে পারতেছো যে গরুর খাঁটি দুধ, এটা হচ্ছে সঠিক। এটা কি সঠিক? আচ্ছা এইবার এখানে তো বুঝতে পারতেছো এখন মাদক খাইলে কি এই এনার্জি হবে, শক্তি হবে? বলো মাদক খাইলে শক্তি হবে, এটা বুঝাইছে? তাহলে ভরপুর মাদক খা বাবা, প্রচুর শক্তি হবে, এটা বুঝাইছে না? তাহলে এটা কি হবে? এটা হবে মাদকাসক্তি, মানে আসক্তি থেকে আসছে, মাদকে আসক্তি। তাহলে আসক্তি থেকে আসলে এখানে তালে পেশ হবে না। তালে পেশ হলো তো এটা এনার্জি বুঝায়, শক্তি বুঝায়। তাহলে এটা কি হবে? খ হবে। বুঝছো? এটা কি হবে? খ হবে। আচ্ছা এইবার দেখো, এখন দেখো ওই যে ব্যবসায়ীকে মানে অপহরণ ব্যবসায়ী, এটা কি হয় না? ওই যে যেই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে যাকে, মানে অপহরণ করা হয়েছে যাকে, তাকে বলা হয় অপহরিত। তাহলে ব্যবসায়ীকে মডিফাই করার জন্য কি বসাবো? অপহরিত ব্যবসায়ী। কি ব্যবসায়ী? অপহরিত ব্যবসায়ী। এখন দেখো অপহরণ তো নাউন, অপহরণ কি নাউন। তাহলে ব্যবসায়ীকে মডিফাই করার জন্য বিশেষণ লাগবে, তাই না? মানে অ্যাডজেক্টিভ লাগবে, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে অপহরিত, এটাই হচ্ছে সঠিক। তাহলে অপহরিত ব্যবসায়ী মানে যেই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এমন, তাকে বলা হয় অপহরিত। হ্যাঁ, অপহরিত। ওকে, খ হবে। আচ্ছা গুড। এইবার আসো, এরপর আর আছে নাই? আচ্ছা এখানে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো আমি তোমাদেরকে একটু লিখে বুঝাই, তাহলে হোপফুলি তোমরা আরো বেটার বুঝতে পারবা। আচ্ছা ধরো আমি যদি বলি সকল ছাত্ররা, এটা কোনো ভুল আছে? সকল ছাত্ররা, এখানে কোনো ভুল দেখতে পাও? বলো তো এখানে কি কোনো ভুল আছে? হ্যাঁ 100% এখানে ভুল আছে। এখন প্রশ্ন যে ভাই এখানে ভুলটা কি? দেখো ভাইয়া ওই যে বচন জড়িত ভুল, সকল ছাত্র, এটা কিন্তু অলরেডি বহু বচন। সকল ছাত্র মানে কি সব ছাত্রকে বুঝাচ্ছে না? তাহলে এখানে দেখো তো এই রা আছে না, এই রাটা তুমি আবার বসানোর দরকার কি? রাও তো বহু বচন। দেখো সকল এটাও বহু বচন, রা এটাও বহু বচন, তাহলে এটা ভুল। এই জন্য সঠিক হচ্ছে সকল ছাত্র মানে সব ছাত্রকে বুঝাচ্ছে, অথবা ছাত্ররা বললেও সব ছাত্রকে বুঝায়। তাহলে এই দুটো হচ্ছে কি সঠিক। আচ্ছা এইবার দেখো আমি যদি বলি যে যাবতীয় যাবতীয় কার্যসমূহ, যাবতীয় কার্য সমূহ, এটা কি ঠিক? অনেকে বুঝতে পারবে না যে ভাই এখানে তো মনে হয় ভুল নাই। ঠিক আছে, তাহলে এইটা দেখো যাবতীয় মানে কি অনেক। খেয়াল করো যাবতীয় মানে কি অনেক। আজকে ক্লাস করার পর মনে হবে যে ভাই এতদিন তো আসলে কিছুই জানতাম না, এগুলো তো আসলে অনেক ভুল লিখতাম।
তাহলে এটা হবে যাবতীয় কার্য, মানে যাবতীয় কার্য মানে হচ্ছে যাবতীয় কাজ, মানে অনেক কাজ। ঠিক আছে, ঠিক আছে এইটা। অথবা বলা হবে যে কার্যসমূহ, কার্যসমূহ। ঠিক আছে, অর্থাৎ দুইটা বহুবচন একসাথে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এইবার যদি বলি সব পাখিরা নীরে ঘুমায়, তাহলে এই সব পাখিরা, এটাও ভুল। কি হবে বলতো? এটা হবে যে হয় হবে পাখিরা, না হলে হবে সব পাখি। ঠিক আছে, কি হবে? আচ্ছা, এইবার যদি বলি, খেয়াল করো অনেক উদাহরণ, উদাহরণের অভাব নাই। যদি বলি যে অন্যান্য বিষয়গুলো, বলতো এটা কি সঠিক? অন্যান্য বিষয়গুলো, এটা কি সঠিক না ভুল? অন্যান্য বিষয়গুলো, এটা কি সঠিক নাকি ভুল? এটা কি ভুল না? হ্যাঁ, এখন দেখো অন্যান্য, এটা বহুবচন না? অন্যান্য মানে কি অনেক বুঝাচ্ছে না? তাহলে কি হবে? অন্যান্য বিষয় হবে, অন্যান্য বিষয় এটা। অথবা বলতে হবে কি বিষয়গুলো, অথবা বলতে হবে কি বিষয়গুলো। তাহলে কি হবে? অন্যান্য বিষয় অর বিষয়গুলো, দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এই কনসেপ্টটা এখানে আছে, স্লাইডে তোমরা পেয়ে যাবা। এখানে কিছু জিনিস আছে তা প্রত্যয় যুক্ত করালে ভুল হয়ে যাবে, যেটা তোমাদেরকে একটু আগে বলছি। এই যে উৎকর্ষতা, এটা ভুল, তা প্রত্যয় যুক্ত করছো। মৌনতা, এই যে গান আছে না, মৌনতা ছুঁয়ে গেলে বারে বারে শীত এসে বৃষ্টিতে করা না রে, এটা ভুল। বলতে হবে কি মৌন, তা প্রত্যয় যুক্ত করা যাবে না। তাহলে হয় মৌন উৎকর্ষ, আর তা যদি যুক্ত করতে হয় তবে সেটা উৎকর্ষের সাথে না, সেটা কি হবে? উৎকৃষ্টতা হবে। ওকে, তাহলে অপকর্ষতা ভুল, অপ্রতুলতা ভুল, অর্থাৎ এগুলো তা প্রত্যয় যুক্ত করার কারণে এই কনসেপ্ট গুলো ভুল। এটার স্লাইড পেয়ে যাবা, স্লাইডে ভালো করে দেখে নিও। জাস্ট এই কয়টা বানান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট আরেকটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এইটা। মনে রাখবা, সাধারণত জফলা থাকলে এই জায়গাগুলোতে তা প্রত্যয় আসে না। কেন আসে না? কারণ জফলা যুক্ত করলে নাউন হয়, আবার তা যুক্ত করলেও নাউন হয়। এখন দুইটা প্রত্যয় একসাথে ব্যবহার করা যাবে না, দুইটা প্রত্যয় একসাথে ব্যবহার করা যাবে না। তাহলে দেখো আতিশয্যতা, জফলা আছে তা আছে, ভুল, এই জন্য লিখতে হবে আতিশয্য। চাঞ্চল্যতা লিখতে হবে চাঞ্চল্য। ঐক্যতা, খেয়াল করো ঐক্যতা, এই যে জফলাও আছে তাও আছে, ভুল। তাহলে হয় ঐক্য লিখতে হবে, না হলে একতা লিখতে হবে। চাতুর্যতা, কার্পণ্যতা, দেখো হ্যাঁ এইগুলো দেখো, গাম্ভীর্যতা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই দারিদ্রতা বানানটা ভুল, লিখতে হবে দারিদ্র অথবা দরিদ্রতা, এটা 3 স্টার দাও, এই বানান 3 স্টার দাও। সক্ষতা, দেখো এই যে জফলা আছে তা আছে, খুবই ইম্পর্টেন্ট বানান, ভুল, হবে সক্ষ। বাহুল্যতা, জফলা আছে তা আছে, ভুল, হবে বাহুল্য। সৌজন্যতা, জফলা আছে তা আছে, ভুল, হবে সৌজন্য। ভারসাম্যতা, জফলা আছে তা আছে, ভুল, হবে ভারসাম্য। সৌহার্দ্যতা, দৈন্যতা 5 স্টার যুক্ত বানান। তাহলে দেখো জন্যতা, এই যে জফলা আছে তা আছে, ভুল, হবে দৈন্য কিংবা হবে দীনতা। এই বানানগুলো পরীক্ষার জন্য বাবা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এগুলো না জেনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বসাটাই বড় অন্যায়, বড় বোকামি। এগুলো না জেনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বসা, পরীক্ষাতে বসা, এটাই সবচেয়ে বড় বোকামি, এটাই সবচেয়ে বড় ভুল হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো না? দ্রাব্যতা সঠিক, ঠিক আছে, কারণ দ্রাব্য যোক্তা। এখন দেখো এখানে আতিশয্য কিন্তু মূল শব্দ না, মানে আতিশয্য এটাই কিন্তু মূল শব্দ, এটার সাথে তা প্রত্যয় যুক্ত করলে হবে না। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে না, এইখানে কিছু বানান আছে, এইটা বুঝছো? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখানে তুমি যদি বলো দারিদ্রতা, মনে রাখবা আকার থাকলে তা বসে না। তা যখন বসাইছো, মানে তোমাকে টেকনিক বলে দিচ্ছি, আকার আছে তো তা বসবে না। দেখো দারিদ্রতা, আকার আছে তা বসবে না। এখন এখানে দেখো তা আছে কিন্তু আকার নাই, তার মানে এটা সঠিক। আবার দেখো আকার আছে তা নাই, কিন্তু যখন আকার আসবে তখন শুদ্ধ হবে এখানে একটা জফলা দিয়ে দিলে। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে এখানে, এইবার আসো তোমাদের কার কোন কোন, এক মিনিট, আমি একটু 2 মিনিট সময় দিব, এরপর বোর্ড কোশ্চেন সলভে চলে যাব। জাস্ট 2টা মিনিট। কার কোন কোন স্লাইডে প্রবলেম একটু বলো, মানে কার কোন কোন টাইপে প্রবলেম একটু বলো, আমি টাইপগুলো মানে সলভ করে দিয়ে চলে যাচ্ছি। একটা টাইপে মনে হয় তোমাদের প্রবলেম ছিল, আমি এটা সলভ করে দিই। ওইটা হচ্ছে ভাইয়া ওই যে মানে শ্রদ্ধাঞ্জলি। অ্যাকচুয়ালি যদি দেখো যে শ্রদ্ধাঞ্জলি বানানে, মানে যদি এরকম দেখো যে শ্রদ্ধাঞ্জলি, এখানে যদি দেখো যে দীর্ঘিকার দিয়ে আছে, তাহলে কোনো কিছু করা লাগবে না। অর্পণ করব, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবই থাকবে, কিন্তু শ্রদ্ধাঞ্জলি বানানে তখন বুঝবা যে এখানে শ্রদ্ধাঞ্জলি বানানে রস্বীকার হবে, দ্যাটস ইট, এটাই। এবং এখন পর্যন্ত পরীক্ষাতে যেগুলো দেখা গেছে দীর্ঘিকার দেওয়া থাকে, জাস্ট ওটা রস্বীকার হবে, বাকি প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা ওকে। টাইপ 41 আর 43, টাইপ 34 32। ওকে, আমি একটু দেখি টাইপ 34 32 একটু 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 কম করে বললো, তাহলে হচ্ছে সময় একটু কম লাগবে আর কি।
আচ্ছা টাইপ 31 32, টাইপ 32 হচ্ছে শহীদ, হ্যাঁ এটা তো বুঝাই দিলামই। আচ্ছা এরপর হচ্ছে টাইপ 33, বাংলাদেশ একটি, এটা তো বললামই যে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হবে, মানে সমৃদ্ধি পথে সমৃদ্ধিশালী, হ্যাঁ এটা হবে সমৃদ্ধিশালী, এটা হবে। ওকে 27 34, আসো 27 একটু দেখি যে অন্যভাবে এটা প্রতি ঘরে ঘরে, এখানে খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রতি ঘরে দ্বারাই বুঝায় ঘরে ঘরে, মানে প্রতি ঘরে, এটার মানে হচ্ছে সব ঘরে, এজন্য এটার পরে আবার ঘরে আনা যাবে না, এজন্য হয় লিখতে হবে প্রতি ঘরে, না হলে লিখতে হবে ঘরে ঘরে। এটা অনেক ভালো করে তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের টাইপ কত, টাইপ 27, এটা ক্লিয়ার, ঠিক আছে টাইপ 27 ক্লিয়ার। 34 এ প্রবলেম, ওকে ফাইন। 34 34 34 34 34, এই যে 10 চক্রে, এটা একটা প্রবাদ বাবা, প্রবাদটা হচ্ছে এরকম যে 10 চক্রে ভগবান বুধ, ঈশ্বর বুধ না, ঠিক আছে। তো এই প্রবাদটাই হচ্ছে এরকম, তাহলে কি হবে 10 চক্রে ভগবান বুধ, এই প্রবাদ মানে প্রবাদটাই এরকম, ওকে এজন্য প্রবাদটাই ভুল। আচ্ছা এরপর হচ্ছে কি 30 42, 30 পরীক্ষায় ফেল করা খুবই লজ্জাকর, এই বানানটাই আমরা ব্যবহার করি না, বিদঘুটে বানান, বানানটা হচ্ছে লজ্জাকর, মানে যেটা লজ্জাজনক সেটা হচ্ছে লজ্জাকর, ওকে। আচ্ছা বুঝতে পারছো। এরপর আসলে টাইপ 32, 32 হচ্ছে কি, হ্যাঁ এটা তো বুঝাইলামই যে শ্রদ্ধাঞ্জলি বানানো যদি দীর্ঘিকার থাকে তাহলে জাস্ট ওটা অস্বীকার করে দিবা, ওকে। আচ্ছা এরপর হচ্ছে টাইপ 44 এর কথা বলছে একজনে, টাইপ 44 চোখের সরষে ফুল দেখি, মানে বিপদ অর্থে আমরা হলুদ ফুল ব্যবহার করি আমরা, মানে এগুলো হচ্ছে প্রবাদ, মানে এটা হচ্ছে মুখস্থ যে চোখের সরষে ফুল দেখি, এটা একটা প্রবাদ। এখন প্রবাদটা তুমি যদি প্রবাদটা যদি পরিবর্তন করো তাহলে এটা ভুল, বুঝছো। এরপর হচ্ছে কি টাইপ 35 দেখি, টাইপ 35 টাইপ 35, টাইপ 35 হচ্ছে কি টাকার আবশ্যকতা, এটা হবে আমার টাকার আবশ্যকতা নাই, আবশ্যক হবে না, মানে আমার টাকার প্রয়োজনীয়তা নাই এই অর্থে, তাহলে আবশ্যকতা হবে, ওকে। আচ্ছা গুড। আচ্ছা তাহলে বুঝতে পারছো। এরপর আসো একদম বলছো 44, 44টা একটু দেখাই। 44টা হচ্ছে, হ্যাঁ এটা তো বললাম যে চোখে সরষে ফুল। তারপর হচ্ছে 39, টাইপ 39, টাইপ 39, এটা যে সারা জীবন ভূতের বেগার, নাকি ভাতের বেগার না, এটা প্রবাদ, প্রবাদটা হচ্ছে সারা জীবন ভূতের বেগার, ভূতের বেগার না, এটা হচ্ছে কি ভাতের বেগার, ওকে ফাইন। এবার চলো আমরা একটু চলে যাই, আমরা একটু দেখি যে আমরা যা যা পড়লাম ওইখান থেকে আসলে আমাদের বোর্ডে কেমন কোশ্চেন কমন পড়ে। তো ঢাকা বোর্ড 2024, তো প্রথমটা জাস্ট ভুলটাকে সঠিক করে দিবা, পুরো বাক্য লেখা লাগবে না, জাস্ট ভুলটাকে সঠিক করে দিবা। তো তার বিদ্রোহী আত্মা, এটা আমরা পড়ছি। অপহরণ ব্যবসায়ী, এটা আমরা পড়ছি। গৌতম বুদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম, এখন এটা আমরা পড়াই নাই, বাট এটা একটু কমন সেন্স খাটালেই পারবা। সড়ক দুর্ঘটনায়, এটা আমরা পড়ছি, ঠিক আছে। মাস্ক পরুন, সুস্থ থাকুন, এটা আমরা পড়ি নাই, বাট এটা পারবো। ঝড় বৃষ্টির কারণে ব্যাপক, এটা আমরা পড়ছি, মানে এই কনসেপ্টটা পড়ছি। এরপর হচ্ছে আগামীকাল শপথ নেবেন সংসদরা, আবশ্যকীয় ব্যয় দ্রব্যাদি, তাহলে এটা কি আবশ্যকীয় হবে বলো। এখন দেখো যেহেতু এখানে আবশ্যকীয় আছে, তাহলে বুঝতে পারতে যে এখানে আবশ্যকীয় হবে না, বলো এটা কি হবে। দ্রুত সলভ করো, দ্রুত জাস্ট ভুলগুলো আইডেন্টিফাই করো। গুড। আচ্ছা তাহলে এই বানানটা আসলে আবশ্যকীয় না, বানানটা হবে কি আবশ্যক ব্যয়, বানানটা কি হবে, বানানটা হবে আবশ্যক, যেহেতু এখানে আবশ্যকীয় আছে তাহলে কি হবে আবশ্যক, আবশ্যক মানে হচ্ছে ওকে। আচ্ছা তো এখানে বুঝতে পারতেছে এটা হবে কি বিদেহ। আচ্ছা এটা দেখো এটা কি হবে অপহৃত, অপহৃত, ওকে। আচ্ছা এখন দেখো গৌতম, এটা কি বুদ্ধ ধর্ম বলো, ধর্মটা কি বুদ্ধ ধর্ম না বৌদ্ধ ধর্ম, তাহলে কি হবে বলতো বৌদ্ধ ধর্ম, কি হবে বৌদ্ধ ধর্ম, ওকে। আচ্ছা এরপর হচ্ছে মাস্ক পরুন, সুস্থ, এখানে এই যে সুস্থ বানান মনে রাখবা, সুস্থ বানানে জফলা হবে না, সুস্থ বানানে জফলা হবে না, হ্যাঁ স্বাস্থ্য বানানে জফলা হয়, স্বাস্থ্য বানানে জফলা হবে, সুস্থ বানানে জফলা হবে না, কি বলছি সুস্থ বানানে জফলা হবে না, স্বাস্থ্য বানানো হবে। আর এখানে যে পরুন বানানটা এটাও কিন্তু র হবে, মানে পরিধান অর্থে পরুন বানানে র হবে, পরুন জামা পরিধান করা অর্থে র হবে, হ্যাঁ। ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এখন দেখো এই ব্যাপক কি ফসলের মানে ফসল ব্যাপক ফসল হয়েছে নাকি ব্যাপক ক্ষতি হয়েছে বলতো, ডেফিনেটলি কি হবে ব্যাপক ক্ষতি হয়েছে, নাকি ব্যাপক ফসল হয়েছে না, বুঝাচ্ছে ব্যাপক ক্ষতি হয়েছে, তাহলে বাক্যটা হবে এরকম যে ঝড় বৃষ্টির কারণে ফসলের এই ব্যাপকটা ক্ষতির আগে বসবে, বুঝছো। আগামীকাল শপথ নেবেন সংসদরা, না সংসদটা একটা বিল্ডিং, সংসদটা একটা ভবন, ওই ভবনে যারা সংসদ সদস্য তাদেরকে বলা হয় সাংসদ, তাদেরকে কি বলে সাংসদ, তাহলে এটা কি হবে বলতো সাংসদরা,
মানে সংসদ তো জাস্ট একটা বিল্ডিং। আচ্ছা, এরপর দেখো আবশ্যকীয় দ্রব্যাদি। এটা আচ্ছা, আমি সম্ভবত তোমরা এই প্রশ্নটাই মনে হয় অনেকবার বলছিলে, এটা কি সম্ভবত আমার মানে বলার ভুল ছিল কিনা একটু কারেকশন করে নিও। যদি বলার ভুল হয়ে থাকে তাহলে একটু কারেকশন করে নিও। আমি জানি না যে কি আমি কোনটা ইয়ে করছি। এটা হচ্ছে আবশ্যকীয় দ্রব্যাদি, এটা আবশ্যকীয় না, এটা হবে আবশ্যক, আবশ্যক দ্রব্যাদি। হ্যাঁ, আমি মনে হয় এটা একটু উল্টা বলছি, যদি উল্টা বলি তাহলে দুঃখিত, একটু কারেকশন করে নিও। আচ্ছা, এইবার আসো, তাহলে এটা কি হবে, এটা হবে আবশ্যক। ওকে, আচ্ছা, আর এখানে এই যে দুর্ঘটনা বাড়ান, এটা বুঝতে পারতেছো, এটা আমরা পড়ছি, সেম কনসেপ্টটাই আমরা পড়ছি। এটা কি হবে, দুর্ঘটনা মানে প্রথম মানে যেহেতু এটা দূরত্ব বোঝাচ্ছে না, তার মানে এটা রসুকার হবে। ওকে, এইবার দেখো এক নজরে একটা আমরা আনসার গুলো একটু দেখে ফেলি। এইবার বলো এখানে কার কয়টা কমন হয়েছে বলো তো, মানে কার কয়টা হয়েছে। এখানে সবই আছে, তোমাদেরকে আনসার করতে হবে 5টা। তো এখানে থাকে তোমাদের আনসারে থাকবে 8টার মতো, 8টা থেকে তোমাকে 5টা আনসার করতে হবে। এইবার বলো এখানে কার কয়টা হয়েছে আমি একটু জানতে চাই। গুড, এই যে দেখো ব্যাপক ক্ষতি, ওই যে ইয়ের মতো আসছে দেখছো। এখন দেখো সব পারতেছো না, ইজি না, আরো অনেকগুলো কোশ্চেন সলভ করাবো, দেখবো যে একদম পানির মতো ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা হচ্ছে আজকের ক্লাসটা করার পর তোমরা আমাদের যে বন্দি পাঠশালা যে গ্রুপ আছে, বড় গ্রুপটা, এই বন্দি পাঠশালা গ্রুপে তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা পোস্ট করবা। সেটা হতে পারে নোট, সেটা হতে পারে ক্লাসের রিভিউ, মানে তোমার কাছে কেমন লাগছে আজকে আমাদের প্রথম বাংলা ক্লাস, এটা অবশ্যই তোমরা করবা। ওকে, এই যে আমি যে ভালো করে পড়াইলাম, এটার জন্য কি আমি এতটুকু কি ডিজার্ভ করতে পারি না বলো, এতটুকু কি ডিজার্ভ করতে পারি না? গুড, দেখো সবার 7টা 8টা সবগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। আর কি লাগে দেখছো, জীবন এখানেই সার্থক আমার। আচ্ছা, এইবার চলো আমরা দেখি দিনাজপুর বোর্ড 2024 আসছে, তোমার কথা প্রমাণ হয়নি, এটা আমরা পড়ছি, উপরোক্ত পড়ছি, বিদ্যান দুর্জন হলো। এখন এইখানে ঝামেলা আছে, এটা পড়াই নাই বাট এটা পারবা। প্রাণী সম্পর্কে জানতে হলে প্রাণীবিদ্যা, এখানেও একটা ঘাবলা আছে, ধরতে পারবা, না ধরতে পারলে বাদ দাও, আমি বুঝে দিব। শুধুমাত্র এটা পড়ছি, করোনাকালীন এটা পড়ছি, অন্যভাবে নষ্ট করে, অন্যভাব মানে অন্য নষ্ট করে কি লাভ, এইটা বুঝতে হবে, এটা আমি একটু বুঝাবো। তার আগে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি দাও। তো এখানে বুঝতে পারতেছো, এখানে দেখো এই যে শ্রদ্ধাঞ্জলি বানানে কি হবে, দীর্ঘিকার আছে, এটা কি হবে, শ্রদ্ধাঞ্জলি বানানে রস্বীকার হবে, ঠিক আছে। ওকে, তাহলে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি দাও অথবা অর্পণ করো, দুটাই যেটাই বলো ভুল নাই। মানে এখানে বেসিক্যালি শ্রদ্ধাঞ্জলি বানানটা শ্রদ্ধাঞ্জলি সাধারণত অর্পণ অর্থে ব্যবহৃত হয়, দীর্ঘিকার হবে, এটা হচ্ছে বিষয়। এখন এইখানে বুঝতে হবে যে অন্ন নষ্ট করে কি লাভ। এখানে তুমি অন্ন দিতেও পারো অথবা ভাতও দিতে পারো, অন্ন দিলেও ভুল নাই, কিন্তু কি বানানের ভিতরে পার্থক্য আছে, কি লাভ। হ্যাঁ, যখন আমরা কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে যখন করো, প্লিজ একটু পরে আনসার করো, প্লিজ আমাদেরকে একটু তাকাও প্লিজ, এটা তোমরা নিজেরা অনেকেই জানো না। যখন হ্যাঁ অথবা না দিয়ে তুমি আনসার করতে পারবা, তখন ওইখানে কয় রসিকার কি বসে। যখন হ্যাঁ না দিয়ে আনসার করতে পারবা না, তখন সেক্ষেত্রে কয় দীর্ঘিকার কি বসে। যখন হ্যাঁ না দিয়ে আনসার করা যায় না, যেমন দেখো আমি যদি বলি যে তোমার বাবা আছেন কি, আচ্ছা এখন ধরো আমি বললাম তোমার বাবা আছেন কি, তার মানে কি তোমার বাবা কি আছেন, এটা জানতে চাচ্ছি। এখন এই প্রশ্নের উত্তরে তুমি নাও বলতে পারো না, আবার এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বললেও হয়ে যাবে। তার মানে দেখো এখানে কি বানানে, এই জন্য রসিকার। আমি বললাম যে তুমি কি ভাত খেয়েছো, দেখো তুমি কি ভাত খেয়েছো। এখন তুমি যদি খাও তাহলে তুমি বলবা যে হ্যাঁ খাইছি, তুমি যদি না খাও তাহলে তুমি বলবা যে না খাই নাই। তাহলে এখানে কি বানানে তোমাকে কি রসিকার ব্যবহার করতে, মানে তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ। কিন্তু যখন হানা দিয়ে উত্তর করা যাবে না। আচ্ছা ধরো আমি বললাম যে তোমার নাম কি, আচ্ছা বলো তো এই কি বানানে কি বসবে, বলো তোমার নাম কি, এই কি বানানে কি বসবে। আর আপাতত তোমরা কেউ বই কিনবা না, ভাইয়ার বই আসতেছে, একটু ধৈর্য ধরো, বই আসতেছে, আমার বইটা নিও, তাহলে তোমাদের জন্য হেল্পফুল হবে আর কি পড়তে। আচ্ছা এইবার দেখো তোমার নাম কি, এখন তুমি কি বলতে পারবা, হ্যাঁ না বলতে পারবা, জীবনও বলতে পারবা না। তাহলে তুমি কিন্তু এখন জীবনও হ্যাঁ না বলতে পারবা না। তাহলে এখন দেখো এখন কিন্তু তোমাকে কয় দীর্ঘিকের কি ব্যবহার করতে হবে। তোমার বলো তোমার নাম কি, তুমি বলবা হ্যাঁ না, এখন তোমার বলতে হবে আমার নাম সখিনা, আমার নাম করিম, আমার নাম জব্বার, বলতে হবে। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো তো, এখানে যে কনসেপ্টটা হয়েছে, এখানে যে ঘটনাটা ঘটছে, এটা অন্ন নষ্ট করে মানে ভাত নষ্ট করে কি লাভ। তুমি কি বলবা হ্যাঁ না, এটা বললে কি হবে না। তাহলে এই কি বানানে এখানে দীর্ঘিকার হবে, বুঝছো, এই কি বানানে কি হবে, দীর্ঘিকার হবে। ওকে, এই কি বানানে কি হবে, দীর্ঘিকার হবে এইটা। আচ্ছা তাহলে এখানে দেখো কার কয়টা হয়েছে একটু মিলাই নাও। ও আচ্ছা এখানে আরেক কিছু জিনিস দেখো, প্রাণী বানানে দীর্ঘিকার, কিন্তু প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ এগুলোতে দীর্ঘিকার রসিকার হয়ে যায়। এটা আমরা বানানের ক্লাসে এই কনসেপ্টটা পড়বো, যে প্রাণী বিদ্যা অর্থাৎ বিদ্যা যখন বলবা তখন ওই বানানটা আসলে হবে এইরকম, বানানটা হবে এইরকম, প্রাণী বিদ্যা। ওকে ওকে গুড।
আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি বিদ্যান। তাহলে এখানে বিদ্যান বানানে ভুল আছে, বিদ্যান তোমরা সবাই এই বানানটার সাথে পরিচিত, বাকি সব ঠিক আছে। দুর্জন ঠিক আছে। এখন এটাতে আবার দীর্ঘকার দিও না, কারণ দুর্জন দ্বারা দূরের জন বুঝাই না, বুঝছো? আচ্ছা ভাই নামাজের ব্রেক দিন 5টা মিনিট, আমি শেষ করে দিব, আর 2টা কোশ্চেন দেখাই তারপর শেষ, ঠিক আছে? আচ্ছা শেষ করে দিব, দুঃখিত আমি, নামাজের ওয়াক্ত আছে, তোমরা পড়তে পারবা, সমস্যা নেই। আচ্ছা উপরুক্তটা বুঝান। উপরুক্তটা তো হয় উপরযুক্ত না হলে উপরিউক্ত, মানে সন্ধির নিয়ম অনুযায়ী এই বানানটা ভুল। সহজ কথা হচ্ছে এটা, সন্ধির নিয়ম অনুযায়ী। সন্ধির নিয়ম অনুযায়ী উপরি যোগ উক্ত ইজুকাল উপরযুক্ত অথবা উপরি উক্ত, এটাও লিখতে পারো, কিন্তু উপরুক্ত মনে রাখবা, ওকার থাকলে এটা ভুল হবে। গুড। এবার বলো এখানে কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে? আচ্ছা এইবার রাজশাহী বোর্ড 2024, এখানে বলছে ছেলেটি বিদুষী। এখন বলো এই যে বিদুষী, এটা কি ছেলের সাথে যায়? বলো এটা কি ছেলের সাথে যায়? এটা কি ছেলের সাথে যায়? ছেলের সাথে কি বিদুষী বলবা নাকি বিদ্যান বলবা? বলো কোনটা? ছেলের সাথে কি বিদুষী বলবা? এরপর বলছে অধিক সন্ন্যাসীদের তাঁতি নষ্ট, এটা পড়ছি। অন্যভাবে প্রতি ঘরে ঘরে, এটা পড়ছি। সাবধান পূর্বক চলবে, বাক্যটাই তো ভুল। আমরা কি বলি সাবধান পূর্বক চলবে? না, আমরা বলি কি সাবধানে চলবে, এটাই। সাবধান পূর্বক হয় না, হবে কি সাবধানে, সাবধানে চলবে। ওকে। আচ্ছা এরপর হচ্ছে বাংলাদেশ আমাদের পিতৃভূমি, না পিতৃভূমি নাকি কি? পিতৃভূমি বলো না মাতৃভূমি বলো? তাহলে কি হবে বলো তো? মাতৃভূমি। ওকে। সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল, এটা ভুল। এই যে সকল আর গণ, এটা পড়ছি না আমরা, তাহলে হয় হবে সকল ছাত্র, না হলে হবে ছাত্রগণ। আচ্ছা সবিতা ভয়ঙ্কর মেধাবী, ওমা মেধাবী কি ভয়ঙ্কর হয়? না, এটা তুমি ভীষণ বলতে পারো অথবা অত্যন্ত বলতে পারো, যাই বলো ভুল নাই। মানে ভয়ঙ্কর কখন হয়? যেমন আমি বললাম যে ভয়ঙ্কর মানুষ, তার মানে খুব মানে বাজে মানুষ, মানে নেগেটিভ অর্থে ভয়ঙ্করটা হয়। ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর জানোয়ার, এই অর্থ হয়। দৈন্যতা, এটা আমরা পড়ছি যে জফলা আছে তা আছে, তাহলে লিখবা কি? দীনতা লিখবা, দীনতা অথবা দৈন্য। দীনতা লিখবা অথবা কি লিখবা? দৈন্য লিখবা। কথা বুঝছো? আচ্ছা তাহলে বুঝতে পারতেছো এটা কি হবে? ছেলেটি বিদ্যান হলে বখাটে, অধিক সন্ন্যাসীতে তাঁতি না, এটা হবে গাজন নষ্ট। অন্যভাবে এখানে জাস্ট কি করবা, এখানে একটু মিস্টেক আছে, এখানে যে ঘরে ঘরে এটা মানে টাইপটা মিস্টেক হয়েছে আর কি, এখানে অলরেডি সঠিকটাই হয়ে গেছে টাইপের ভুলের কারণে। তাহলে এটা হবে কি অন্যভাবে প্রতি ঘরে ঘরে হবে না, হবে কি অন্যভাবে প্রতি ঘরে। সাবধানে চলবে, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। সকল ছাত্রগণ হবে না, হয় সকল ছাত্র না হলে ছাত্রগণ। সবিতা ভয়ঙ্কর মেধাবী হবে না, হবে অত্যন্ত মেধাবী। দৈন্যতা হবে না, হবে দীনতা। ওকে। আচ্ছা এইখানে কার কয়টা হয়েছে বলো তো? এখানে কার কয়টা হয়েছে বলো তো? ওকে এখানে কার কয়টা হয়েছে? আমি জানি যে সবার মোটামুটি হবে। গুড। এবার আসলে লাস্ট কোশ্চেন আমাদের, ময়মনসিংহ বোর্ড 2024, আর 2টা মিনিট সময় দাও, তোমরা সবই পারবা। এখন দেখো সকল সদস্যগণ, তাহলে এটা ভুল আছে। সকল আর গণ, আমরা তার বিদেহী হবে না, হবে বিদেহ। পাহাড়ের সৌন্দর্যতা হবে না, এই যে জ আছে আবার তা আছে, তাহলে তা তো হবে না। ওই যে জফালা আর তা বলছি না একসাথে হয় না, এখন জফালা জতা একই জিনিস, তাহলে জ আর তা একসাথে হবে না, এটা ভুল। লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, না, এটা যেহেতু মেয়ের কথা বলছে তাহলে বুদ্ধিমান হবে না, এখানে আমাদেরকে বুদ্ধিমতী বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুদ্ধিমতী মানে বুদ্ধিমান ছেলের ক্ষেত্রে, বুদ্ধিমতী মেয়ের ক্ষেত্রে। মামলায় সাক্ষী দিব, এটা ভুল, সাক্ষী হবে না, হবে কি বলো? সাক্ষ্য। সারা জীবন ভাতের বেগার, না, হবে কি ভূতের বেগার। এই যে এটা পড়ছি না, ভূতের বেগার। উপরে উল্লেখিত, এটা ভুল আছে। ভুলটা কেন? দেখো উপরে মানে কি? উপরে মানে হচ্ছে উপরে, আবার উল্লেখিত শব্দের অর্থ হচ্ছে মানে উপরে লিখিত। এই উল্লেখিত এইটার অর্থই হচ্ছে উপরে লিখিত, উপরে লিখিত, তাই না? উল্লেখিত মানে কি? যেটা উপরে উল্লেখ করা হয়েছে, তাহলে এখানে উপরে আনলে আবার ভুল হয়ে যাবে। অফিস চলাকালীন সময়, এটা তো পড়ছো, এই যে কালিনার সময় একসাথে বসে না, ঠিক আছে? ওকে, তাহলে হোপফুলি সবগুলো বুঝতে পারছো। এইবার বলো ভাইয়া আজকের ক্লাসটা 5 মার্ক কি পাবা না? যা পড়াইছি, যেমনি পড়াইতেছি ওইগুলোই পারতেছো। বিগত সালের সকল প্রশ্ন তুমি নিজে এখন সলভ করো। হ্যাঁ কিছু কিছু জায়গায় গেলে তোমার কাছে মনে হবে যে ভাইয়া এটা আমার আরেকটু পড়ার বাকি আছে, ওই জিনিসটা বুঝতে হলে, অর্থাৎ এই টপিকটা অনেকটা বানানের সাথে সম্পর্কিত। তো নেক্সট যখন আমরা বানানের ক্লাস নিব তখন দেখবা যে বানানের 5 মার্ক, অপপ্রয়োগের 5 মার্ক, 10 মার্ক 100% নিশ্চিত। তো আজকে তোমাদের কাছে এই জিনিসটাই বলবো, তোমরা অবশ্যই নোট করবা, নোটগুলো আমাদের বন্দি পাঠশালার গ্রুপে দিবা। ক্লাসটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের বন্দি পাঠশালা গ্রুপে তোমরা জানিয়ে দিবা, সেখানে ম্যাসিভ অডিয়েন্স আছে, অনেক অডিয়েন্স, সবাই দেখতে পারবে যে আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হচ্ছে। ওকে, সো এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা আমাদের গ্রুপে অবশ্যই জানিয়ে দিবা ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই জানিয়ে দিবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবে এবং দোয়া করবা।
আল্লাহ হাফেজ।